দেখা যাচ্ছে তো, তাই না? জি জি আচ্ছা, তাইলে আমরা রাইট অ্যাহেড লগ নিয়ে আমাদের কথা ছিল। রাইট অ্যাহেড লগ কয়টা পারপাস আমরা ইউজ করি? দুইটা পারপাস। একটা হচ্ছে ফার্স্ট রিকভারি, রিকভারি ট্রানজ্যাকশান যেটা রানিং মোডে আছে, হঠাৎ করে ক্র্যাশ করছে, এই ক্র্যাশ রিকভারির জন্য আমরা ওয়াল ফাইলটা ইউজ করি, কারেন্ট ওয়াল পিজি আন্ডারস্কোর ওয়ালে। তারপর হচ্ছে ডাটাবেসে কোনো একটা ডিজাস্টার করছে, ওই ডিজাস্টারে পয়েন্ট ইন টাইম রিকভারি করার জন্য আমরা ওয়াল ফাইল ব্যবহার করি। তারপরে হচ্ছে আমরা রেপ্লিকেশন করি, ফিজিক্যাল রেপ্লিকেশন যেটা স্ট্রিমিং রেপ্লিকেশন, মাস্টার স্ল্যাব, ওইটার জন্য ওয়াল ফাইলটা আমরা ইউজ করি। তাহলে ওয়াল ফাইলের পারপাস কয়টা? তিনটা, ছোটস্থ মুখস্থ। একটা হচ্ছে ক্র্যাশ রিকভারি, ইনস্ট্যান্ট ক্র্যাশ ট্রানজ্যাকশন একটা মাঝখানে পুরো কম্পিউটার নাই, মিডল অবস্থায় আছে, তখন এটা রিকভারি হয়ে যাবে, ওই ট্রানজ্যাকশনটা রোল ব্যাক হবে। সেকেন্ড হচ্ছে আপনার পয়েন্ট ইন টাইম রিকভারি, ডাটাবেসে কোনো একটা স্টেটে দুর্ঘটনা করছে, ইনসিডেন্ট করছে, টেবিল টু বিল ড্রপ, সেক্ষেত্রে আপনি পয়েন্ট ইন টাইম রিকভারি করতে পারবেন ওয়াল ফাইল দিয়ে। থার্ড হচ্ছে রেপ্লিকেশন, মোস্ট ইম্পর্টেন্ট মেজর তিনটা ইস্যু ওয়াল ফাইলের সাথে রিলেটেড। ক্লিয়ার? হ্যাঁ, নুরুল বলেন। একটা কোশ্চেন ছিল। একটু মিনিট পর কোশ্চেন। নুরুল বলেন আমরা কি কি বলছি, তিনটা কথা ওয়াল ফাইলের মেজর তিনটা। ক্র্যাশ রিকভারি, পয়েন্ট ইন টাইম রিকভারি, রেপ্লিকেশন। রেপ্লিকেশন, রাইট। ওয়াল ফাইল কি করে? ক্র্যাশ রিকভারি করে। ওয়াল একটা ফাইল ইনস্ট্যান্স যদি হঠাৎ করে ডাউন হয়ে যায়, পড়ে যায়, তখন সেক্ষেত্রে একটা ট্রানজ্যাকশন যদি মিডল ইন পয়েন্টে থাকে, ওইটা তো ক্র্যাশ, তখন সেক্ষেত্রে সেটা জি। রোল ব্যাক করায়। তারপরে পয়েন্ট ইন টাইম রিকভারি, পয়েন্ট একটা ইন নির্দিষ্ট টাইম। রিকভারি কেন? একটা টেবিল ড্রপ হয়ে গেলে, ইনসিডেন্ট হলে, সেক্ষেত্রে আমরা একটা যে কোনো একটা পয়েন্টে আমরা ডাটাবেস রিস্টোর করতে পারি। জি। আরেকটা হচ্ছে রেপ্লিকেশন। রেপ্লিকেশন। স্যার ভাইয়া ফুল রিকভারিও কি এটাই? ফুল রিকভারি বলতে এই যে আমি অন্য কোনো একটা সার্ভারে মানে রিস্টোর করব, রিকভার করব। না, ফুল রিকভারি এটা না, ওইটারে না। বলতেছি আমরা ফুল ব্যাকআপ রিস্টোর। ফুল ব্যাকআপটা রিস্টোর, ওইটা হচ্ছে আসতেছি আমরা শুধু রিকভারি মোডে যাচ্ছে, হচ্ছে কোনটা? ইনসিডেন্ট হয়েছে, কোনো কারণে ডাটাবেসে কোনো একটা দুর্ঘটনা ঘটছে, তখন আমরা আগের কোনো একটা পয়েন্টে যেতে পারি, সেটা পয়েন্ট ইন টাইম রিকভারি, যে কোনো একটা সার্টেন টাইম, ওই টাইমে আমরা চলে যাবো ডাটাবেসটা নিয়ে। ঠিক আছে? হ্যাঁ, ওটা তো টাইম ধরে। যদি ধরেন যে কোনো ওই একটা টাইমটাই। ট্রানজাকশন চলমান আছে, হুম। মানে কমিট হয়নি, ওয়াল বাফারে আছে, না, সেইটা কি হচ্ছে সেক্ষেত্রে ওটা সেটা রিকভার রোল ব্যাক হয়ে যাবে। যখন ইনস্ট্যান্সটা আবার স্টার্ট করব, তখন সে হুম, ওই ওয়ালটা ধরবে, ধরে সে ওইটারে যদি রিস্টোর না, ওইটারে যদি সে রিকভার না করতে পারে, হ্যাঁ। তাহলে সে ইনস্ট্যান্স কিন্তু আপ হবে না, তখন আপনার ওই ট্রানজ্যাকশনটা ফেল করাই আপনার সার্ভিসটা আপ করাতে হবে। এখানে অপশন দুইটা, বুঝছেন? আচ্ছা। কোনো কারণে ওয়াল ফাইল ডিলিট করা যাবে না, এটা একদম থাম রুল, মাথায় রাখবেন। কারেন্ট ওয়াল পিজি আন্ডারস্কোর ওয়ালের ফাইলগুলো কখনো কোনোদিন হাত দিতে পারবেন না। ঠিক আছে? সে অটোমেটিক চেক পয়েন্টে ধরবে, আমার কাছে চেক পয়েন্টের কাছে ইনফরমেশন থাকবে যে আমার ম্যাক্সিমাম ওয়াল সাইজ এত, মিনিমাম ওয়াল সাইজ এত। আবারও বলতেছি, ম্যাক্সিমাম ওয়াল সাইজ এত, মিনিমাম ওয়াল সাইজ এত, ওয়াল সেগমেন্ট এত, ওয়াল সাইজ এত, ওয়াল কাউন্ট এত। সে ওই টাইমের পরে চেক পয়েন্ট কী করবে, এত হওয়ার পরে সে অটোমেটিক ফ্ল্যাশ করবে, আপনার এখানে কিছু করার দরকার নেই। ক্লিয়ার? জি। এটা একদম এটা কি ভাইয়া বাই ডিফল্ট যেটা থাকে আমরা তো কাস্টমাইজ করতে পারি, তাই না? হ্যাঁ, আমরা কাস্টমাইজ করে নিব, আমরা ফাইন টিউন করবো। আমি এই জন্য বলতেছি ম্যাক্স ওয়াল সাইজ, মিন ওয়াল সাইজ, এগুলো ধরতে পারবো। তারপরে কতগুলো ওয়াল কাউন্ট থাকবে, কতগুলো ওয়াল কোয়ান্টিটি থাকবে, চেক পয়েন্ট ঠিক ওইটারে ধরে সে দেখবে। চেক পয়েন্ট, আবারও বলতেছি, চেক পয়েন্ট এটারে ধরে অটোমেটিক ফ্ল্যাশ করবে। ক্লিয়ার? আচ্ছা, তাইলে আমরা বুঝতে কি পিজি ওয়াল হচ্ছে কারেন্ট ট্রানজ্যাকশন থাকবে এখানে, এখানে আমরা কখনোই কোনোদিন হাত দিব না। ইন কেস অফ এক্সট্রিম লেভেলের হয়ে গেছে, সার্ভিস আপ হচ্ছে না, তখন ট্রানজ্যাকশান কিছু লস হবে, ডাটা কিছু লস হবে, এটা মাইনে নিয়ে আমরা তখন পিজি ওয়ালের কিছু ফাইল রিমুভ করে আমরা সার্ভিসটা আপ করতে হবে। তারপরে হচ্ছে আর্কাইভ ওয়াল। আরটা কি বলতেছি আমরা? আর্কাইভ ওয়াল। আর্কাইভ ওয়ালটা যদিও এখানে আর্কিটেকচার নেই, বাট এটা আমি বলতেছি আর্কাইভ ওয়াল। পিজি ওয়ালে আপনি বলছেন না ম্যাক্স ওয়াল, মিন ওয়াল, কতগুলো ওয়াল, ওয়াল সেগমেন্ট সব বলার পর চেক পয়েন্ট ফ্ল্যাশ করতেছে না, এই ফ্ল্যাশটা ধরে নিলাম সে প্রথমে 5টা ফ্ল্যাশ করছে, খেয়াল করেন, এগুলো সবগুলো একটা ওয়াল, 1 2 3 4। কারেন্ট ওয়ালের তার কাছে আছে কয়টা? 3টে পর্যন্ত তার কাছে থাকবে, 4 নাম্বারটা হলে সে ফ্ল্যাশ করে দিবে। ফ্ল্যাশ করার পরে সে কি করবে?
আর্কাইভ বলে না এই কপিটা রেখে দিবে 4 নম্বর কপিটা। বুঝছেন ঘটনা? বুঝা গেছে? এটা ভাইয়া আজান দিচ্ছে, একটু ওয়েট করবেন নাকি? হ্যাঁ শিওর। আজান শেষ তাই না? শেষ হয়নি ভাইয়া এখনো। আমার এখন তো শেষ হয়ে গেছে। আচ্ছা ভাইয়া, এইটা কি অনেকটা ওরাকলের হচ্ছে রিডু ব্লক আর আর্কাইভ ব্লকের মতো কনসেপ্টটা কি? ওরাকলে তো দুইটা তিনটা রেডিও গ্রুপ থাকে, ঠিক আছে? এখানে আসলে রেডিও গ্রুপ থাকে না। সেই রেডিও গ্রুপগুলা ফ্ল্যাশ হওয়ার পর সেকেন্ডে যায়, সেকেন্ডটা ফ্ল্যাশ করে থার্ডে যায়, আবার থার্ডটা ফ্ল্যাশ হলে আবার এক নাম্বার ঘুরে আসে, রাইট? জি জি। এখানে এরকম না কনসেপ্ট, এখানে একটু ডিফারেন্ট। এই জন্য একটু ওরাকল থেকে অনেকে এই জিনিসটা না বুঝে হাবুডুবু খায়। আমি নাম বলবো না, অনেক সিনিয়র একটা ডিবি 25 বছরের এক্সপিরিয়েন্স করা, ওনারা এই জিনিস বুঝাইতে আমার পরে জব নিয়ে টানাটানি লাগছে, বুঝছেন? এইখানে আপনি লিখেছেন যেটা ম্যাক্স ওয়াল সাইজ 2 জিবি আর মিন ওয়াল সাইজ 4 জিবি, হুম মানে নরমালি আমাদের কনসেপ্টে মিন মানে তো ছোট। হুম That's ও সরি সরি, হ্যাঁ মেন মানে ওটা একটু মিস্টেক ওটা। টাইপ মিস্টেক। হ্যাঁ টাইপ মিস্টেক, সরি সরি। ম্যাক্স টাইপে 4। আচ্ছা এটা কি ভাইয়া বাই ডিফল্ট থাকে নাকি? এটা কি বাই ডিফল্ট থাকে? না বাই ডিফল্ট থাকে না, আমি ধরে নিলাম আর কি। বাই ডিফল্ট যেটা আছে Okay. সম্ভবত 512 এমবি আর মনে হয় 1 জিবি ম্যাক্স টার মিন, তো আমরা ধরে নিলাম আর কি। ট্রানজিশন উপরে বেস করে আমরা এটা কনফিগার করব। এখানে যে 1 2 3 4 5 6 100 পর্যন্ত লিখছেন, এইগুলো এক একটা ওয়াল। আসতেছি, একটু ধৈর্য, আমি আসতেছি। না বুঝেন স্যার, আমি এটা শেষ করবো না, প্রয়োজন এটা ফলাই রাখবো অপেক্ষা। আপনি যখন প্রত্যেকটা ট্রানজ্যাকশন আসতেছে খেয়াল করবেন, ট্রানজ্যাকশন আসতেছে 1 বাই 1 আসতেছে, কমিট হচ্ছে, কমিট হচ্ছে, এগুলো কমিট ধরেন, কমিট হচ্ছে, কমিট হচ্ছে 100 পর্যন্ত কমিট হচ্ছে, 100 পর্যন্ত ওয়াল জেনারেট হচ্ছে। এখন আপনার যদি ম্যাক্স ওয়ালস কত আছে, 4 জিবি না? জি 4 জিবির উপরে ক্রস হয়ে গেলে ধরেন 5টা, এই পর্যন্ত আপনার 4 জিবি ধরে নিলাম।
Okay. তো বাকিগুলো কি করবে? বাকিগুলো ফ্ল্যাশ করে ফেলবে, একটা কপি চলে যাবে সরাসরি আর্কাইভে। একটু বুঝছেন? সেম এজ লাইক ওরাকলের মতোই, হুম। ঠিক আছে? চেক পয়েন্ট ভাই আমি যদি সহজভাবে একটু বলি, হুম। আমার মনে করেন এই কত 4 পর্যন্ত দিছেন, এটা হচ্ছে আমার কমিটেড হয়ে গেছে। না, সবগুলোই কমিট হয়েছে, সবগুলোই কমিট হয়েছে। সব- কমিটি আপনি কত পর্যন্ত? 100 পর্যন্ত 100 পর্যন্ত? কমিট হয়েছে। 100 পর্যন্ত কমিট হয়েছে। কমিট হয়েছে, কমিটি হলো সবগুলো পিজি বলে, কারেন্ট ওয়াল ডিরেক্টরিতে, কারেন্ট জি জি, ওইখানে আছে। এখন ওইখান থেকে চেক পয়েন্ট দেখবে যে আমার 4GB ক্রস, 4GBর উপরে উঠে 4 জিবি ক্রস তখন কি করবে? হ্যাঁ। সে অটোমেটিক ফ্ল্যাশ করবে। ধরুন ফ্ল্যাশ করবে। 5 পর্যন্ত একটা 5-এর উপর যেগুলো ফ্ল্যাশ করছে, ফ্ল্যাশের সাথে সাথে ওই কপিগুলো এখানে রেখে দেবে, আর্কাইভ ওয়ালে চলে যাবে। আর্কাইভ ওয়ালে চলে যাবে। একদম বেসিক থিং। এবার আসেন আর্কাইভ ওয়ালে আপনার আছে কত? 10GB, ঠিক আছে না? জি। আর্কাইভ ওয়ালে আছে 10GB। আপনার এবার ফ্ল্যাশ হইতেছে, আসতেছে আসতেছে, তো যদি 12GB হয় তাহলে ঘটনা কি হবে? এদিকে বসে যাবে, কারেন্টটা বসে যাবে, জি আর্কাইভ ব্লক ফুল হয়ে যাবে। জি পিজি ওয়ালটা ফুল হয়ে যাবে। তখন এখানে এটা ফুল হয়ে যাবে মানে কি? আস্তে আস্তে সিস্টেম ক্র্যাশের দিকে যাচ্ছে, সিস্টেম কোনো এক সময় ক্র্যাশ করবে। তো সেজন্য আমরা এখানে আর একটা ফাইন কমান্ড এখানে আমরা আর একটা ফাইন কমান্ড চালায় রাখবো এই মাউন্ট পয়েন্টের উপরে, খেয়াল রাখবেন, হ্যাঁ ঠিক আছে? তুমি টোটাল আমার ডাটা স্ট্রিংয়ে একদিনের ডাটা রাখবা। ফাইন কমান্ড আছে না লিনাক্সের? জি 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 ভাই এই ফাইন কমান্ড দিয়ে তুমি প্রতি 5 মিনিট পর পর চালাবা এই ক্রনে অ্যাড করে দেবো। সে কি করবে? একদিনের ডাটা, আমি জানি তো আমার একদিনের ডাটা হয় 2GB, আমার ম্যাক্সিমাম কত? 10GB। হুম। তাহলে সে যখন ফাইন কমান্ড এটা প্রতি আধা ঘন্টা পর পর চালাবে, তখন তার কাছে কি কম থাকবে না বেশি থাকবে? বেশি থাকবে। বেশি থাকবে। এবার ধরুন আসেন কমপ্লায়েন্ট বেস, যে ভাই আমার মিনিমাম 24 ঘন্টা আমার রিকভারি পয়েন্ট লাগবে। তখন সেক্ষেত্রে আপনি রিকোয়েস্ট করবেন কি, ভাই আমাকে আপনি 10GBর জায়গায় 24 ঘন্টা হলে আমার মিনিমাম 100GBর একটা স্টোরেজ দিতে হবে আর্কাইভ ওয়ালের জন্য। ক্লিয়ার? জি জি ভাই এবার আপনি ক্রনে আবার কি করবেন? রিশিডিউল করবেন। তুমি টোটাল 24 ঘন্টা পরে ক্রনটা চালাবা, ঠিক আছে? 24 আওয়ার পরে। নুরুল বুঝেন? বুঝছেন? ভাইয়া এটা হচ্ছে ওই আর্কাইভ ওয়ালটা সে পুরোটাই করে দিবে, ফ্লাশ করে দিবে, পুরোটাই মুছে দিবে। পুরোটা মুছে আর্কাইভ দেবে। ওয়ালে যতগুলো ফাইল জেনারেট হবে। না না, সে ডেট স্ট্রিং, এখানে ডেট একটা স্ট্রিং আছে, এই ডেটের ভিতরে। এটাই আমি বলতে চাচ্ছিলাম যে এত ডেট পর্যন্ত এটা তো আমরা ওটা বলে দিব যে এত আমি ডেট বলে পর্যন্ত দিব, তুমি ক্লিয়ার করো। exactly, হ্যাঁ, ফাইন কমান্ড দিয়ে আর্কাইভ লোকেশন বলে দেবে, এটা হচ্ছে হ্যাঁ, হ্যাঁ। rm-rf একটা ডেট স্ট্রিং। হ্যাঁ 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 হ্যাঁ। অবজার্ভ বুঝছেন ঘটনাটা? হ্যাঁ, ব্যাপারটা বুঝেছি, কিন্তু ওই ব্যাপারটা আর্কাইভ যদি আমি মুছে ফেলি হ্যাঁ। তাহলে তো আমার ডাটা লস হয়ে গেল না? না, আমার মানে এটা আফটার ব্যাকআপ এরকম কোনো ইয়ে আছে কি? নাকি হচ্ছে আমি ব্যাকআপ না, আমরা ট্রানজাকশন লগ, উই আর টকিং অ্যাবাউট অনলি ফর ট্রানজাকশন লগ, ঠিক আছে? আমরা শুধু ট্রানজাকশন লগ নিয়ে কথা বলতেছি, ব্যাকআপ এখনো যাই নাই। ব্যাকআপ ওইদিকে হচ্ছে, ব্যাকআপ ধরে নেন হচ্ছে কোনো একটা শিডিউলে, বুঝছেন? আমরা ট্রানজাকশন লগটা আমরা 24 ঘন্টার একটা মাউন্ট করে রাখতেছি, ক্রন ট্রিগার করতেছে 24 ঘন্টা পর পর সে মুছে ফেলতেছে, কেননা আমার স্টোরেজ আছে 100GB। যদি আমি 2 দিনে রাখি ভাইয়া, তাহলে স্টোরেজ বাড়াবো। ভাইয়া জিজ্ঞাসা করছে আমাদের ওরা কলেজে ওই যে আর্কাইভ লগ আছে না, হুম। আমরা ওখান থেকে রিকভারি করতে না। ভাইয়া এই আলোকে আমার মনে হয় জিজ্ঞাসা করছেন ভাইয়া এটা। জি জি, কারেন্ট আবার গেছে। মানে আমার কোশ্চেনটা ছিল ভাইয়া যে যদি আমি না ঠিকই আছে। মানে ওই কনসেপ্ট থেকে আসলে জিজ্ঞাসা করা যে হ্যাঁ হ্যাঁ, ওই কনসেপ্ট যদি ব্যাকআপ আমার তো হচ্ছে, archive গুলো delete ব্যাকআপ তো আপনার ফুল ব্যাকআপ হচ্ছে সানডেতে, ইনক্রিমেন্টাল ডিফারেনশিয়াল এগুলো তো বাই ডিফল্ট 1/1 হচ্ছে, আবার সানডেতে ফুল ব্যাকআপ। ওইটার সাথে রিলেটেড কিন্তু এই ওয়ালগুলা, ওটা তো আছেই, বুঝছেন? আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। জি ওইটা ভাই, আছে, জি ভাই। ওইটার সাথে রিলেটেড এটা। ওইটা না হলে তো আপনি রিস্টোর করবেন কোথায়, রিকভারি করবেন কোথায়? আপনার তো লাস্ট ফুল ব্যাকআপ লাগবে। বাট এটা হচ্ছে আমরা মডারেটি বলতেছি, ও পিজি ওয়াল আর আর্কাইভ ওয়ালের ভিতরে পার্থক্য। এটা কিন্তু অনেকে কিন্তু পোস্টগ্রেসে এলোমেলো করে ফেলে, বুঝছেন? ক্লিয়ার এটা? জি 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 ভাইয়া। তাহলে এবার গেল এটা। এবার আসেন এখানে ফিজিক্যালি ডাটাবেজে স্টোরেজে 3 টাইপের ফাইল থাকে, একটা হচ্ছে ডাটা ফাইল, আরেকটা ইন্ডেক্স ফাইল, আরেকটা কনফিগারেশন ফাইল। এই 3টা ফাইলের কম্বিনেশনে যে কোনো RDBMS। ওরাকলে কি করে? কন্ট্রোল ফাইল আর ডাটা ফাইল, 2টা ফাইল, আর এসপি এসপি ফাইল, 3টা ফাইল, রাইট? জি জি এখানে হচ্ছে কোনো কন্ট্রোল ফাইল ডাটা ফাইল না, এখানে হচ্ছে ফ্রেশ ডাটা ফাইল আর ইন্ডেক্স ফাইল, আর হচ্ছে কনফিগারেশন ফাইল,
যেটা আপনি অ্যাসপন পিমো বলতে সেখানে বলছে postgres.conf ফাইল আর হচ্ছে postgres autoconf ফাইল। একটু ম্যাক্সিমাইজ করা যায় ভাইয়া? ম্যাক্সিমাইজ জি, শিওর। আমি আর একটু নিয়ার ভেশনের সমস্যা আছে তো। আচ্ছা, অসুবিধা নেই, অসুবিধা নেই। ভাই এই যে নিচে আছে, নিচে একেবারে বাথরুমের ডান ডান পাশে, জি এই যে প্লাস যেটা কাজ করতেছে না বুঝলেন? দাঁড়ান, এটা হচ্ছে ফাইলের, ঠিক আছে, ঠিক আছে। বোঝা যায় কিছুটা। জি জি তাহলে আমি কনফিগারেশন ফাইল বলতেছি তিনটা ফাইল, postgres.conf ফাইল, postgres.autoconf ফাইল, SBA ফাইল। আর স্ট্যাটিস্টিক্স এর মনিটরিং এর স্টেট কালেক্টর, অ্যাপ্লিকেশন ম্যানেজার, এগুলা ডাটা ডিকশনারি ভিউ গুলো আমরা এখানে দেখব। ডান। তাহলে এই হলো আমাদের আর্কিটেকচার। আমরা এখানে জানলাম কি আর্কিটেকচার সামারি জানবো, প্রসেস মেমোরি আর্কিটেকচার, ইউটিলিটি প্রসেস, কানেকশন, রিকোয়েস্ট রেসপন্স, ডিস্ক রিড বাফার, রাইট বাফার, ব্যাকগ্রাউন্ড রাইট, ক্লিনিং, স্ক্যান, কমিট, চেকপয়েন্ট, স্টেটমেন্ট প্রসেস, ফিজিক্যাল ডাটাবেস আর্কিটেকচার, ডাটা ডিরেক্টরি লেআউট, ইনস্টলেশন ডিরেক্টরি লেআউট, পেজ লেআউট, এগুলো অলরেডি কিন্তু আমি ব্রিফ করে ফেলছি। এখন আমরা ওয়ান বাই ওয়ান যাবো, আগাবো। ভাইয়া এই যে, হ্যাঁ এই ভাইয়া এখানে যে ডাটা ফাইল তারপরে ইনডেক্স ফাইল এখানে কি যেন বলছেন, ওখানে আমি একটু মিসিং করে এখানে গেছি। ডাটা ফাইল আর ইন্ডেক্স ফাইল পোস্টগ্রেসের একই ব্লকে থাকে, একই ব্লকে থাকে। কনফিগারেশন ফাইলটা থাকে একটু আলাদা, আর একটা ডিফারেন্ট ফিজিক্যাল ফাইল, ওটা আমরা দেখবো, ঠিক আছে। জি ওকে, জি সিস্টেম আর্কিটেকচার আগে যা বলছি তাই, এখানে আর ডিফারেন্ট কিছু নাই। আগে যেটা বলছি এটাই, ক্লায়েন্ট সার্ভার মডেলটি থাকবে, সার্ভার প্রসেস করবে, ক্লায়েন্ট রিকোয়েস্ট দিবে, ওই রিকোয়েস্টগুলো কীভাবে কমিট হয়, রোল ব্যাক হয়, আমরা ততক্ষণ আলোচনা করছি। তারপরে হ্যান্ডেল কনকারেন্সি কন্ট্রোল কীভাবে করে, রাইট হেড লগ মেনটেন, ডাটা সেফটি, এনশিওর অ্যাসিওরেন্স, এগুলো এতক্ষণ তো আলোচনা করে ফেলছি, রাইট? জি জি আচ্ছা, পোস্টমাস্টার ডেমন প্রসেস এটা নিয়ে আলোচনা করছি, এটা হচ্ছে মেইন প্রসেস। পোস্টমাস্টার প্রসেসটা খেয়াল রাখবেন, এই রিকোয়েস্টটা প্রথমে এখানে আসে, আসার পরে সে চাইল্ড প্রসেস ইনিশিয়েট করে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পিআইডি জেনারেট করে সে কোয়েরিগুলো সার্ভ করে। ব্যাকএন্ড প্রসেস, সে পোস্টমাস্টার থেকে যখন আসবে তখন আলাদা, যখন ইন্ডিভিজুয়ালি একটা সাব প্রসেস হিসেবে সে রান করবে তখন এটার বলতেছে ব্যাকএন্ড প্রসেস। আর ব্যাকএন্ড প্রসেসটা হওয়ার পরে সে কী করবে, সরাসরি শেয়ার মেমোরিতে চলে যাবে, শেয়ার মেমোরিতে যাবে এবং ফ্রিকোয়েন্টলি অ্যাক্সেস করবে, যেটার উপরে আপনার ডিস্কের আইও প্রেশারটা কমে। যখন আপনার শেয়ার মেমোরি থেকে কোয়েরি রান করবে তখন ডিস্কের আইও প্রেশার উপরে কমবে। এই ঘটনা এটাই, ঠিক আছে। কোর কম্পোনেন্টটা বুঝবে, তিনটা কোর কম্পোনেন্ট, ক্লিয়ার? ভাইয়া জি, তার মানে হচ্ছে পোস্টমাস্টারটা শুধু হচ্ছে প্রথম কানেকশন নেওয়ার সময় শুধু ওইটা ইউজ হবে, ওইটাই use কানেকশন হবে। একবার বিল্ড হলে আর পোস্টমাস্টারের সাথে যোগাযোগ করবে না, যোগাযোগ করবে না। পিআইডি ধরে, হ্যাঁ জি, Postmaster কি করবে, ইন্টারনালি একটা ব্যাকএন্ড প্রসেস হয়ে যাবে। ইন্টারনালি সাব প্রসেস সে একটা পিএডি জেনারেট করবে, প্রত্যেকটা যে আলাদা আলাদা পিএডি জেনারেট করবে, জি ভাই, জি ঠিক আছে। জি আচ্ছা, তারপর হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড প্রসেস, এগুলো নিয়ে আলোচনা অলরেডি করে ফেলছি। পোস্টমাস্টার অলরেডি আপনারা জানেন, লগার, চেক পয়েন্টার কী করে, চেক পয়েন্টার কী করে দেখি বলেন, আমি এতক্ষণ আলোচনা করে ফেলছি এটা কিন্তু। নুরুল, চেক পয়েন্টের একটা নির্দিষ্ট আমরা বলে দেবো, থ্রেশহোল্ড ভ্যালু বলে দেবো, ওই পর্যন্ত গেলে সে ফ্ল্যাশ করে দিবে আর কি ভাইয়া। ফ্ল্যাশ করে দিবে কোনটা, ডাটি বাফারটা, যদি আপনার কাছে আপডেট হ্যাঁ আপনি, আচ্ছা হ্যাঁ, বিফোর কমিটেড ডাটা চেক করবে, ডেট টাপল, ডেট যেটা ডেট টাপল আর কি হবে আর কি, ডিফল্ট বা আপডেট করা যে ডেট টাপল, যে ডেট র গুলো থাকে সেগুলো সে মুছে দিবে। না এটা ডেড রো না, আবার দেখেন, হ্যাঁ। আবার বুঝেন। চেক পয়েন্টটা কি করবে, যখন আপনার ও একটা আচ্ছা আচ্ছা, ডিলেটার হ্যাঁ ওটা আসবে, আসার পরে বলেন না ভাই। বাফারের উপরে বসবে, ওয়াল বাফারের উপর বসে যখন সে ট্রানজ্যাকশনটা বানাবে কমিট ছাড়া, তখন সে ওয়াল বাফার বসবে। যখনই সে কমিট দিবে, চেক পয়েন্টটা কি করবে, কমিটের একটা ওয়াল ফাইল জেনারেট করবে আর একটা কপি সে ব্লকে রাইট করবে। ক্লিয়ার? জি জি, আফজাল বুঝছেন আপনি চেক পয়েন্ট? না ওটাও তো, হ্যাঁ জি ভাইয়া বুঝছি। ওকে, ব্যাকগ্রাউন্ড রাইটার সেম, জি জি কন্টিনিউয়াসলি রাইট যখন করবে তখন ডিস্কের আইও প্রেশারটা সে ব্যাকগ্রাউন্ড রাইটারে লোড ব্যালেন্স করে সে আপনাকে বাফারের সাথে কমিউনিকেট করে দেবে, বাট পুরো লোডটা সে ডিস্কে দিবে না, লোডটা দিবে ওয়ান বাই ওয়ান। ওয়াল রাইটার কী করে, যখনই ট্রানজ্যাকশনটা হয় তখনই ওয়াল রাইটার একটা ওয়াল রাইট জেনারেট করে pg_wall ওয়াল ফাইলে। অটো ভ্যাকুয়াম লঞ্চারটা কী করে, আপনার এটা অটোমেটিক ডেমন ভ্যাকুয়ামটা প্রসেস, যে ডেট টাপলটা ক্লিয়ার করে অটোমেটিক ডেমন প্রসেস, অটো ভ্যাকুয়াম অটোমেটিক হ্যাঁ, ডেমন demon প্রসেস, যেটা বা ডেট টাপল। ডেট ডাবলটা আপনার বিজনেস আওয়ারে প্রোডাকশানে সে অটোমেটিক্যালি রান করে সিস্টেমটা অপটিমাল পারফরমেন্স করার জন্য, ঠিক আছে। আর্কাইভার, এই আর্কাইভার একটা প্রসেস আছে, দেখছেন আর্কাইভার প্রসেসটা দেখা যায় মাউসের কর্নারে, জি 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 দেখা যায়। এই আর্কাইভার প্রসেসটা কী করে, যখন সে
পিজি আন্ডারস্কোর ওয়াল থেকে ফ্ল্যাশ করে তখন আর্কাইভাল প্রসেসটা একটা কপি আর্কাইভে পাঠায় রাখে, বুঝছেন? যেটা পয়েন্ট ইন টাইম রিকভারি আমরা পরবর্তী করতে পারবো। লজিক্যাল অ্যাপ্লিকেশন লঞ্চার কি করে? লজিক্যাল অ্যাপ্লিকেশন করার জন্য ইউজ করে। শেষ? ক্লিয়ার? জি আর্কিটেকচার সামারি দেখেন, আবারও বলতেছি, আর্কিটেকচার সামারি কি বলতেছে? পোস্টগ্রেস ইউজেস প্রসেস নট থ্রেড। এটা কিন্তু থ্রেড হিসেবে না, সে একটা প্রসেসটা ইউজ করে। যখনই পোস্টমাস্টার প্রসেসটা কিন্তু সুপারভাইজার বলতেছি আমরা, দ্য পোস্টমাস্টার প্রসেস অ্যাক্ট অ্যাজ এ সুপারভাইজার। সে মেইন প্রসেস সুপারভাইজার থাকে, থাকার পরে সাভারেল ইউটিলিটি প্রসেস প্ল্যাটফর্ম ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক, অর্থাৎ পোস্টমাস্টার কি করবে, করে প্রত্যেকটা সাভারেল প্রসেসের সে ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক হিসেবে বানাবে। সেম ইজ লাগে, এগুলো আমরা এতক্ষণ আলোচনা করে আসছি। ওয়ান ব্যাকগ্রাউন্ড প্রসেস ইজ ক্রিয়েটেড পার ইউজার সেশন, অর্থাৎ একটা ব্যাকগ্রাউন্ড প্রসেস একটা সেশনের জন্য ক্রিয়েট হবে, ঠিক আছে? পোস্টমাস্টার লিসেন ফর নিউ কানেকশন, বুঝছেন ঘটনা? জি জি ভাইয়া বুঝছি। পোস্টমাস্টার যত নতুন কানেকশন সব পোস্টমাস্টার লিসেন করবে, করে সে পোস্টগ্রেসে ব্যাকগ্রাউন্ড প্রসেস ক্রিয়েট করবে। এবার আসেন প্রসেসর মেমোরি আর্কিটেকচার। আমরা যে পোস্টমাস্টার প্রসেসটা বলতেছি এটা কি করে? সুপারভিজার প্রসেস। আর এটা সুপারভিজার প্রসেসটা রান করে হচ্ছে লিসেনার পোর্ট 5444 দিয়ে, বাট 5432 বর্তমানে। 10 এর আগে ছিল 5444, এইটা 544 ছিল 9.6 এ, ঠিক আছে? 5432 হচ্ছে 10 এর পর থেকে ডিফল্ট লিসেনার পোর্ট। ওরাকলের মতো লিসেনার কনসেপ্ট নাই, বাট এখানে পোস্টমাস্টার প্রসেসটাই এই পোর্টটা দিয়ে লিসেন করবে। লিসেন করার পরে সে যখনই একটা কোয়েরি আসবে সে শেয়ার বাফারে পাঠাবে, প্রত্যেকটা ব্লক ওয়াইজ ধরে দেবে, দেখছেন? ব্লক ওয়াইজ ধরে সে এখানে রাখবে, রাখার পরে যদি কোয়েরি এখান থেকে পায়, এখান থেকে রান আউট করে যদি না পায়, সে ব্যাকগ্রাউন্ড ডেটার মাধ্যমে সে ডাটা ফাইলের কাছে যাবে। বেস থেকে নিয়ে সে ওই ট্রানজেকশন ওই রেকর্ডটা নিয়ে সে একটা কপি শেয়ার বাফার রাখবে, আর একটা কপি সে পাঠাই দেবে। সেকেন্ড টাইম যখন আসবে তখন শেয়ার বাফার ভাইয়া, সার্চ করবে। ভাইয়া ওই কোন ভার্সনে পরে হচ্ছে 4444 আসছে, এটা 5444? হচ্ছে 10 এর আগে, 10 এর আগে, বুঝছেন? 9 এ আমরা এখনো 434 এ আছে, 534 আর কি এখানে এখন 10 থেকে, এটা 10 থেকে এখন লেটেস্ট পর্যন্ত এটা কি এখন এটা আসছে 5। এই আর্কিটেকচারটা ইডিবি থেকে নেয়া, বুঝছেন? ইডিবি এর পোস্টগ্রেস সেম, ও, বুঝছেন? ইডিবি থেকে নেয়া 544। তারপরে শেয়ার বাফার, শেয়ার মেমোরি, এটা কিন্তু শেয়ার মেমোরির ঘটনা বলতেছি। শেয়ার মেমোরির ভিতরে শেয়ার বাফার গেল। শেয়ার বাফারটা আমরা টোটাল র্যামের 4 ভাগের 1 ভাগ সে এখানে বলতেছে যে শেয়ার বাফারে ইউনিক্স মেমোরি ধরে নিলেন আপনার মেমোরি আছে 8 জিবি, শেয়ার বাফারে আপনি 30% মেমোরি আপনি অ্যালোকেট করে ফেলবেন। ঘটনা বোঝা গেছে? জি শেয়ার বাফারে আপনি 30%, 25 থেকে 30%, 25 থেকে 30% টোটাল মেমোরি আপনি অ্যালোকেট করতে পারবেন। তারপর আসতেছে ওয়াল বাফার। ওয়াল বাফার মূলত আমরা 16 এমবি করে ডিক্লেয়ার করে রাখি, 16 এমবি ওয়াল বাফার স্ট্যান্ডার্ড। এরপর ট্রানজিশন ওয়াইজ আমরা এটা বাড়াবো কমাবো, বাট এটা র্যামের পরে। তারপরে আছে ওয়ার্কম্যান, অটো ভ্যাকুয়াম ওয়ার্কম্যান, টেম্পোরারি বাফার, মেইনটেনেন্স ওয়ার্কম্যান। দেখেন আমরা ওয়ার্কম্যান জানি, ওয়ার্কম্যানটা কি জানি শর্টিং, হ্যাশিং, লং কোয়েরিগুলা সে ওয়ার্কম্যান প্রসেস করে। অটো ভ্যাকুয়াম ওয়ার্কম্যান, সেক্ষেত্রে অটো ভ্যাকুয়ামটা রান করার জন্য তার কিছু বড় বড় ট্রানজ্যাকশান বা বড় বড় হাই চাঙ্ক অফ যখন ডাটি সে ক্লিন করে, স্টেট গ্যাদার করে, তখন তার কাছে যদি ওই স্টেট গ্যাদারের পরিমাণ যদি বেশি হয়, সেক্ষেত্রে অটো ভ্যাকুয়াম ওয়ার্কম্যান ওইটা আমরা একটু বাড়াবো। টেম্প বাফারের আচ্ছা সেক্ষেত্রে ভাই, ভাই হ্যাঁ একটু হচ্ছে ওই আমরা হচ্ছে র্যামে 25% নিলাম হচ্ছে ও শেয়ার বাফারে, হুম। আর শেয়ার বাফারের 1/16 মানে কত পার্সেন্ট নিলাম? না 1/16 হচ্ছে 1/16 আমরা এটা 16 এমবি ডিক্লেয়ার করব বলবো, ঠিক আছে? বাই ডিফল্ট 16 এমবি, 16 এমবি। 16 এমবি ডিক্লেয়ার করব, ঠিক আছে? 16 এমবিটা হচ্ছে একদম স্ট্যান্ডার্ড সাইজ। যদি এটা যদি হয় আমরা পরবর্তীতে কম বেশি বাড়াবো, 16 এমবি থেকে 20 জিবি, 26 জিবি আস্তে আস্তে 5 করে বাড়াবো, ঠিক আছে? আবার এটা বলতেছে যে শেয়ার বাফার যা দিবেন তার 16 ভাগের 1 ভাগ দিতে পারবেন। শেয়ার বাফার ধরে নিলে আপনি 5 জিবি দিচ্ছেন, 5 জিবিটা 16 ভাগ করেন, 16 ভাগ করে একটা 1 ভাগ এখানে বসাই দিবেন। অনেকে এটা সাজেস্ট করে, বাট এটা ডিপেন্ড করবে আপনি অ্যাজ এ ডিবি আপনি কীভাবে খেলবেন আপনার সার্ভার নিয়ে, বুঝছেন? তারপরে বলতেছে কি মেইনটেনেন্স ওয়ার্কম্যান। মেইনটেনেন্স ওয়ার্কম্যান বলতেছে আপনি যে ইন্ডেক্স ক্রিয়েট করবেন, আপনি যে ভ্যাকুয়াম প্রসেস ম্যানুয়ালি চালাবেন, এই চালানোর জন্য মেইনটেনেন্স ওয়ার্কম্যান যদি বাড়তি থাকে আপনি ফাস্টার কাজ করবেন, দ্যাটস ইট। আর ব্যাকগ্রাউন্ড রাইটার কমিট দিলে ওয়াল রাইটারে হবে, এগুলো তো আপনারা আগেই বলছি। চেক পয়েন্ট, অটো ভ্যাকুয়াম, লজিক্যাল রিপ্লিকেশন, আইও ওয়ার্কার, এগুলো তো আগেই ব্রিফ করছি, ঠিক আছে? জি ম্যাম। তারপর আসতেছে আমরা যখন একটা সার্ভারে মাল্টিপল ইনস্ট্যান্স ইউজ করব, তখন মাল্টিপল ইনস্ট্যান্সের ক্ষেত্রে আমরা এই ক্রাইটেরিয়াটা আমরা ইউজ করব। ধরেন হচ্ছে আমরা একটা সার্ভারে ইনস্ট্যান্স আছে একটা,
এটার আমরা কি করতেছি, ক্লাস্টার ইনস্ট্যান্স বলতেছি। সেম আরেকটা ক্লাস্টার ইনস্ট্যান্স করব আরেকটা পোর্ট দিয়ে, তাও সম্ভব একই সার্ভারে। এটার জন্য আমরা ক্লাস্টার ইন্ডেক্সটা এক্সাম্পল হচ্ছে, আমি আপনার বলি, দেখেন এই একটা সার্ভার, এটা একটা ফিজিক্যাল সার্ভার ফার্স্ট। ফিজিক্যাল সার্ভার, রাইট। আমি এটা দিলাম কত, 5432, এটা দিলাম 5433, এইটা দিলাম U01, এইটা দিলাম U02। খেয়াল করবেন আমার একটা ইনস্ট্যান্স, একটা সার্ভার আইপি 10.10.0.2 এই সার্ভার। তাহলে এই সার্ভারের ভিতরে আমার ইনস্ট্যান্স কয়টা, দুইটা। আমরা যখন একটা সার্ভারের ভিতরে দুইটা তিনটা ইনস্ট্যান্স আমরা রান করতে পারবো, কীভাবে রান করতে পারবো, আমরা যখন একটা সার্ভারে ইনস্টল দিছি, পোস্টগ্রেস ইনস্টল দেওয়া আছে একবার এখানে, একদম PG15 ইনস্টল অলরেডি, ঠিক আছে। এখন এটা ইনস্টল হওয়ার পরে আমরা কি করব, ডেটা ডিরেক্টরি আছে না, ডেটা ডিরেক্টরি বলতেছি কি init db দিয়ে আমরা U01 init db U02, আমরা কি করতেছি, আমরা যখনই একটা পোস্টগ্রেস ইনস্টল করতে তখন initdb কি করে, সে একটা ক্লাস্টার তৈরি করে। পোস্টগ্রেসটারে আমরা যখন বলতেছি তখন পুরো ইনস্ট্যান্সটারে একটা বলতেছি ক্লাস্টার, এই পুরো জিনিসটারে বলতেছি কি একটা, এই পুরো জিনিসটারে বলতেছি কি একটা পোস্টগ্রেস ক্লাস্টার ইনস্ট্যান্স। খেয়াল রাখবেন এটা পুরোটা কি ক্লাস্টার ইনস্ট্যান্স। ক্লাস্টার ইনস্ট্যান্সের আন্ডারে কি থাকবে, মাল্টিপল ডাটাবেস, মাল্টিপল ডাটাবেসের আন্ডারে থাকবে মাল্টিপল স্কিমা, স্কিমার আন্ডারে থাকবে কি অবজেক্টস। এটা বুঝছেন, ক্লাস্টার ইনস্ট্যান্স কেন এটা আমি আসলে একটু পোস্টগ্রেসে একটা ইনস্ট্যান্সের বলতেছে ক্লাস্টার ইনস্ট্যান্স, এই একটা ইনস্ট্যান্সের আমরা যে এতক্ষণ যেটা নিয়ে আলোচনা করলাম না, জি এতক্ষণ কোনটা নিয়ে আলোচনা করছি আমরা, এটা আলোচনা করছি। জি এই পুরো জিনিসটা একটা ইনস্ট্যান্স মানে একটা ক্লাস্টার ইনস্ট্যান্স, এই পুরো জিনিসটা একটা, বুঝছেন ঘটনা। জি সিঙ্গেল ইনস্ট্যান্স কে আর কি আমরা ক্লাস্টার বলতেছি, ক্লাস্টার ইনস্ট্যান্স বলতেছি পোস্টগ্রেসে, এটা একদম ঠোঁটস্থ মুখস্থ। নুরুল বুঝছেন? জি। আচ্ছা, তখন এখানে ক্লাস্টার ইনস্ট্যান্স কয়টা, এখানে দুইটা ক্লাস্টার ইনস্ট্যান্স, দুইটা ইনস্ট্যান্স। সার্ভার কয়টা, একটা। জি আমরা যদি র্যাম সিপিইউ থাকে আমরা আরো বাড়াতে পারবো। ক্লিয়ার? জি। তাহলে আমরা একটা সার্ভারে কয়টা ক্লাস্টার ইনস্ট্যান্স ইউজ করতে পারবো, n সংখ্যক, যদি আমাদের রিসোর্স থাকে। আচ্ছা, এখন initdb আপনারা বুঝতেছেন, আপনার মাথার উপর যাচ্ছে। পোস্টগ্রেস ইনস্টল করার পরে আমরা যখন একটা ডাটা ডিরেক্টরি ক্লাস্টার ডিরেক্টরিটা ক্রিয়েট করি তখন initdb দিয়ে আমরা করি, দেখছেন না? যদি কেউ করে থাকেন দেখবেন, নাহলে আমরা দেখবো পরে, ঠিক আছে। আর আমরা যখন একটা ক্লাস্টারে বলতেছি তখন থাকবে কি একটা ডাটাবেজের আন্ডারে থাকবে একটা স্কিমা আন্ডারে থাকবে অবজেক্টগুলো। জি এটা তো বুঝছেন? জি ভাইয়া। আবার আরেকটা ডাটাবেস থাকতে পারবে, ডাটাবেসের আন্ডারে আবার স্কিমার আন্ডারে আবার অবজেক্ট। এভাবে আপনি 1 2 3 4 5 যতটা খুশি ডাটাবেস একটা ইনস্ট্যান্স করতে। এই জন্য এটা বলতেছি কি ক্লাস্টার ডাটা ইনস্ট্যান্স। বুঝছেন ঘটনাটা? জি। আমার মাউন্ট পয়েন্ট কয়টা, একটা সার্ভারে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, প্রত্যেকটা ইনস্ট্যান্সের জন্য একটা মাউন্ট পয়েন্ট নিব, আলাদা মাউন্ট পয়েন্ট দিয়ে আলাদা রান করব।
তাহলে এটা সম্ভব। হ্যাঁ, ভাই তো- একটু কোশ্চেন, বল। মানে ডাটাবেস কি আলাদা আলাদা ডিরেক্টরির জন্য আলাদা আলাদা ভাবে মানে ইনস্টল করতে হবে নাকি একটা Exact- ডাটাবেস? না, এই আসতেছেন এখন আপনি এই আমরা প্রথম ক্লাস্টারটা হবে এইটার আন্ডারে, ইউ0 আন্ডারে। জি প্রথম, সরি, প্রথম ক্লাস্টারটা হবে ধরেন এটা ইউ0, এই ডিরেক্টরি এটা ইউ0 জি জি ডেটা। দ্বিতীয়টা হবে সরি ইউ1, আর এটা হবে জি ইউ0 একই সার্ভারে। ইউটিউব ইউ2 জি তে ডাটা 1, ঠিক আছে, হুম, বা ডাটা দিয়ে রাখতে জি পারেন, ভাই। ইউ3 ইউ4 হ্যাঁ। দিয়ে মানে আপনি এটা অনেকটা ওরাকলের মতোই ভাইয়া। ওরাকলের মতো। আমি যদি হ্যাঁ, ওরাকলও তো এরকমই করে করতে হয়। না এক একটা ডিরেক্টরিতে এক একটা ডাটাবেস ইয়া করা যায়, মানে না এখন তো না হয় প্লাগেবলও চলে আসছে। ওরাকলে আবার অনেক সময় আমরা আগে যখন কাজ করছি না। আমার যতটুকু মনে পড়ে ওইটার জন্য কন্ট্রোল ফাইল আর ডাটা ফাইলটা কিন্তু একই থাকে, আপনি দেখেন। ভাইয়া আমি 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 যতটুকু জানি ওরাকলে হচ্ছে বেস ডিরেক্টরি একটা থাকে, একটা থাকে। বেস ডিরেক্টরি আন্ডারে মাল্টিপল ওরাকলের প্রোডাক্ট, মাল্টিপল ভার্সনের প্রোডাক্ট আর এখানে হচ্ছে ইনস্টল একদম করা যায়। পিওরলি ইন্ডিভিজুয়াল ডাটা ডিরেক্টরি, এই ডাটা ডিরেক্টরি আমরা ঘটনা সব। না, এটা করা যায়, আমাদের এখানে ইউজ করি আমরা। ইউ01 এ একটা ডাটাবেস চলে ফুল ইনস্ট্যান্ট সব, ওখান থেকে ইউ02 তে আরেকটা চলে, মানে একটাতে চলছে 19C আর একটাতে চলছে 12C। কিন্তু ওই একটা ইনস্ট্যান্সে আপনি মাল্টিপল ডাটাবেস বানাতে পারবেন? একটা ইনস্ট্যান্সে না, ওইটা সম্ভব না। এই পোস্টগ্রেসে এটা সম্ভব, বুঝছেন ঘটনাটা? পোস্টগ্রেসে আপনি ডাটাবেস জি করতে জি পারেন, ক্রিয়েট ডাটাবেস দিয়ে দিলেই তো ক্রিয়েট ডাটাবেস ডাটাবেস দিয়ে ক্রিয়েট ডাটাবেসের আন্ডারে মাল্টিপল স্কিম, মাল্টিপল স্কিমের অবজেক্ট, জি জি আমি একটু ট্রাই করছিলাম। বুঝছেন? হ্যাঁ, তখন আপনি পোস্ট মাস্টার প্রসেসটা দেখবেন, সে এই পোর্টে রান করতেছে, এই পোস্ট মাস্টার এই পোর্টে রান করতেছে। এটার জন্য আলাদা টিউনিং, এটার জন্য আলাদা টিউনিং, দুইটার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট টিউনিং। এই কনফিগারেশন ফাইলে এটার জন্য বলে দিবেন তোমার পোর্ট এইটা, শেয়ার বাফার এতটুকু, ওয়ার্ক ম্যাপ এতটুকু, এই কনফিগারের জন্য এইটা, এটার জন্য এইটা। তখন থাকে না যে আমার 4-5টা মডিউল থাকে একটা অ্যাপ্লিকেশনের, তো আমার সার্ভার তো নাই, একটা সার্ভারের ভিতরে র্যাম সিপিও বাড়াই নিয়ে আপনি 5-6টা ইনস্ট্যান্স করে ইআরপি হিসেবে যদি ধরেন ফাইন্যান্সিয়ালি দিলেন একটা, অ্যাসেট ফিক্সড অ্যাসেট দিলেন একটা, এইচআরে দিলেন একটা, বিভিন্ন মডিউলে আলাদা করে একটা সার্ভারে কয়েকটা ক্লাস্টার ডাটাবেস বানাবেন, ওইটা যার যার ইউজ কেসের উপর। একটু কনফিউজড হয়ে গেলাম এখন। পোস্টগ্রেসে ইনস্ট্যান্স একটা, কিন্তু তার আন্ডারে মাল্টিপল ডাটাবেস আমি করতে পারবো, তাই না? ক্লাস্টার ইন্ডেক্স একটা, ওই ক্লাস্টার একটা ইন্ডেক্সের উপরে, এই দেখেন এইখানে দেখেন এই জিরো, এটা একটা ইনস্ট্যান্স না, এখানে এইটা একটা ইনস্ট্যান্স না, এটা একটা ইনস্ট্যান্স, দুইটা ক্লাস্টার ইনস্ট্যান্স। এখানে আপনি ডাটাবেস একটা, দুইটা, তিনটা যা খুশি বানাইলেন, ডাটাবেস বানাইলেন একটা ইনস্ট্যান্সে, 10টা ডাটাবেস বানাইলেন। এখানেও আপনি এটা ধরেন আপনার ফাইন্যান্স, এই মডিউলটা ফাইন্যান্সের, ওকে। আর এই মডিউলটা আপনার এইচআর। আলাদা সার্ভার তো নাই আপনার কাছে, আপনি এখন কি করবেন, টেস্টিংয়ের জন্য আপনি এভাবে বানাতে পারবেন, বুঝছেন? এইচআরের ভিতরে ডাটাবেস বানালেন কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা, ক্লিয়ার? জি জি, ক্লাস্টার ইন্ডেক্স, এই জন্যই পোস্টগ্রেসটা অনেকেই হচ্ছে, কিন্তু ওরাকলে আপনি মনে হয় একটা ইনস্ট্যান্সে একটা ডাটাবেসে, একটা ইনস্ট্যান্সে একটা একটা ডাটাবেসে, ঠিক আছে? এরপরে মাল্টিপল স্কিমা ইউজ করতে পারবেন এটাতে, বাট ডাটাবেস একটা। হ্যাঁ জি ডাটাবেস একটা, ওই যে এখন আর কি পিডিবি কনসেপ্ট, মাল্টিপল পিডিবি করা যায় একটা Multiple- ডাটাবেসের আন্ডারে। সেটার জন্য আবার আপনার অনেক ইচ্ছা কাহিনী করে আসতে হবে, সেটা পরে আসবে। আচ্ছা যাও, জি তাহলে এটা তো বুঝা গেছে। জি ভাইয়া। আচ্ছা, ভাইয়া প্রোডাকশনে কি এটা ইউজ করে, না। এই থিওরিটা ইউজ না, করে? না। কারণ কোনো হার্ডওয়্যার যদি বসে যেত সবই তো গেল। সবই গেল, প্রোডাকশন এটা কখনোই করবেন না। এটা হচ্ছে ওয়ান কাইন্ড আমরা ডেভ ম্যাক্সিমাম ইউটি পর্যন্ত, ঠিক আছে? রিসোর্সের জন্য, অনেকে তো সার্ভারের কস্টিং বেশি না, এই জন্য একটা সার্ভারের টেস্টিংয়ের জন্য করে, ঠিক আছে? এটা আমরা করতে পারি, বাট অনেকে প্রোডাকশনে করে যাদের লেস আর কি, সেটা যে যার যার বিজনেস অনুযায়ী। আচ্ছা, তারপরে ইউটিলিটি প্রসেসগুলো আমরা অলরেডি জেনে আসছি কী জিনিস, সেগুলো নিয়ে আর আলোচনা করার দরকার নাই। লগিং, আর্কাইভাল, লোকাল রেগুলেশন, ডিপিএমএস, এখানে ডিবিএমএস এ কিউ লঞ্চার, এই জিনিসটা আসলে তেমন ইম্পর্টেন্ট না। তারপর এটা যারা রাখে, এটা হচ্ছে কালেক্ট ইনফরমেশন ফর কিউইং ফাংশনালিটি অর অ্যাডভান্স সার্ভার, এটা তখন আসলে বেশি কাজেও লাগে না, এটা দরকার নেই, ঠিক আছে? আর আইও ওয়ার্কারটা আমরা তখন কথা বলি নাই। আইও ওয়ার্কার হচ্ছে আরেকটা ইউটিলিটি প্রসেস। ধরেন আপনার একটা কোয়েরি চলতেছে, অনেক এক্সপেন্সিভ কোয়েরি, তো ওই কোয়েরিটা যদি এক্সপেন্সিভ কোয়েরি যদি হয়, ওরাকলে আপনি প্যারালাল ডিক্লেয়ার করেন না? ওরাকলে প্যারালাল ডিক্লেয়ার করে কোয়েরি চালাইছেন? জি কয় প্যারালালে এই কোয়েরিটা চলবে? আমার যদি সিপিইউ যদি 8টা থাকে, আপনি ম্যাক্সিমাম 4টা দিয়ে চালাই দিচ্ছেন, তাই না? বা 6টা দিয়ে চালাই দিচ্ছেন, 2টা আপনি রিজার্ভ রাখছেন, সেক্ষেত্রে আপনার পারফরমেন্স কি পাইছেন? কেউ একজন বলেন তো কি পারফরমেন্স পাইছেন প্যারালাল দিয়ে কোয়েরি চালালে?
তো ফাস্টার হয় অনেক, কিন্তু Faster হয়। এক্স্যাক্টলি, যখন আপনার এই কোয়েরিটা বাই ডিফল্ট একটা কোর বা দুইটা কোরের উপর চলবে, যখন আপনি প্যারালাল লিখতে করবেন, ঠিক আছে, স্পেসিফিক এই কোয়েরিটা 6টা কোয়েরি দিই, 6টা কোর ধরে সে এক্সিকিউশনটা 5 গুণ করে ফেলবে। তখন কি হবে, আলটিমেটলি ডেটাটা তাড়াতাড়ি কুইক রিট্রিভ হবে এবং কি ডিস্কের উপর প্রেশার কম পড়বে এবং আইও এরর দিবে না। এটা হচ্ছে ওরাকলের ক্ষেত্রে। আর পোস্টগ্রেসের ক্ষেত্রে যখন আমি যা ওরাকলে এত বেশি জানি না, কিছু হলে আমাকে একটু কারেকশন করেন, ঠিক আছে? আচ্ছা, আর পোস্টগ্রেস কি করতেছে, পোস্টগ্রেসে আমার আইও ওয়ার্কারটা আমি ডিক্লেয়ার করে দিতে পারি প্যারামিটার দিয়ে, যে আমার টোটাল ম্যাক্স ওয়ার্কার প্রসেস এতটা, থ্রেড এতটা, আর ম্যাক্স ওয়ার্কার প্রসেস ধরে তুমি যতগুলো কোয়েরি আসে তুমি প্যারালালিজম ব্যাকএন্ড থেকে রান করবা। এইটা করে হচ্ছে অ্যাসিনক্রোনাইজ মোডে। অ্যাসিনক্রোনাইজ হচ্ছে একটা হচ্ছে সিনক্রোনাইজ আর একটা হচ্ছে অ্যাসিনক্রোনাইজ। অ্যাসিংটা কি, সিংটা কি? অ্যাসিংটা হচ্ছে আপনার যখন বাই ডিফল্ট কোয়েরি প্লাস ডিস্কে যে ফাইলটা রাইট করবে, এই দুইটার ভিতরে একটু কিছুটা স্লাইড ডিফারেন্স থাকে, মানে সে রিয়েল টাইম করে না। এটার বলতেছে কি অ্যাসিনক্রোনাইজ। আপনার কোয়েরিতে আপনি 4 প্যারালাল ডিক্লেয়ার করছেন, যত কোয়েরি আসুক সে প্যারালালে রান করবে, কিন্তু সে প্যারালালে রান করবে বাফারের উপরে বসে। আর যখন আপনি এটা ডিস্কে যায় রাইট হবে, তখন সেক্ষেত্রে সে 3টা 2টা 4টা করে দিবে। এটার বলতেছে অ্যাসিনক্রোনাস আইও। বুঝছেন ঘটনাটা? একসাথে সে একটু 4টা সরাসরি দিবে না। ভাইয়া একটু Clear না। আচ্ছা, এটা আপনারা মাথার আবার উপর একটু দিয়ে দিবেন। ধরেন আপনি আপনার সিপিইউ 10 কোর, আপনি ম্যাক্স প্যারালাল দিছেন 4 কোর করে, আপনার 4 কোরে প্রসেস রান করতেছে। কিসের উপর রান করতেছে? বাফারের CPU-র উপরে। জি, বাফারের বাফারের উপর সিপিইউ রান করতেছে। তো এটা তো সরাসরি ডিস্কে যায় না। যখন না। সে ডিস্কে পাঠাবে তখন 2 কোর বাফারে রাখিয়া 3 কোর দিয়ে পাঠাবে। এটা বলতেছে অ্যাসিং। এক কোর সে নিজের কাছে ও। রাখবে। বুঝছেন? বুঝছি, মানে একটু ডিলে করবে আর কি, একটু delay এই করবে। টাইপ। হ্যাঁ, আর সিং করে সে 4 কোরে সে ডিস্কে মেরে দিবে। বুঝতে পারছি। জি ভাই। বুঝতে পারছেন? একটু ডিলে রাখবে সিংকে, সাম অল্প বেশি দরকার। এবার আসেন লিসেনার। বলেন লিসেনার কি জিনিস? আপনারা তো এটাতে অনেক এক্সপার্ট লিসেনারে, আমি যদিও জানি না। বলেন যে লিসেনার কোনো কিছু তো লিসেন করার জন্য, মানে ক্লায়েন্ট যখন ইয়া পাঠাবে তখন তো লিসেনারের মাধ্যমে তো রেসপন্স করবে ভাইয়া। এক্স্যাক্টলি। রাসেল জি, মানে ক্লায়েন্টের কানেকশনও মানে অ্যাকসেপ্ট করে, ও দেখবে যে এটা অথেন্টিক কিনা, ভ্যালিড কিনা, মানে পারমিশন আছে কিনা, এগুলো চেক করে তারপর হচ্ছে কানেকশন বিল্ড আপ করে Exactly. সেশন ক্রিয়েট করে এখন আপনি পোস্টগ্রেসে যদি এলএসএন আর সিটিএল দেন, এখানে কাজ করবে? দেয়। না ভাইয়া, এখানে এলএসএন আর সিটিএল স্টার্ট আছে। হ্যাঁ? তা, ভাইয়া একটু এই করি, ওই যে ওরাকল ডাটাবেজেও মাল্টিপল ডাটাবেস ক্রিয়েট করা যায় সেম ইনস্ট্যান্সে। সেমিস্টারসে তাহলে মনে হয় ওই কন্টেইনার কন্টেন্ট ওই যে ডিবিসিএ দিয়ে নিউ হ্যাঁ, ডাটাবেস ক্রিয়েট করা যায়, আবার ডিলিট করা যায়, মানে একই রান্না। বাট এটা করে না, এটা প্রোডাকশনে ম্যাক্সিমাম করে না। আচ্ছা, না, এটা করে না। জি আফজাল হ্যাঁ, ওইটাতে যে প্রবলেমটা হয়, ওই একটা ডাটাবেস মাঝে মাঝে বন্ধ হয়ে যায়, ওটাকে আর আপ করা যায় না। অনেকগুলো ইস্যু আছে, কিন্তু পোস্টগ্রেসে এটা জি ইস্যু জি নাই। এগুলো জি। প্রুভেন। আচ্ছা আচ্ছা, আমরা এখন এটাতে আসি। আফজাল বলেন, এলএসএন আর সিটিএল পোস্টগ্রেসে মারবেন? পোস্টগ্রেসে আছে এলএসএন আর সিটিএল স্টার্ট স্টপ? না না না, ওটা তো পোস্টমাস্টার। এই তো বুঝছেন। ক্লিয়ার? তাহলে আমি জি, মোটামুটি জি। 7টা আপনাদের আমি বুঝাতে পারছি। এলএসএন আর সিটিএল স্টার্ট স্টপ, এটা হচ্ছে পোস্টমাস্টার, একবারে ইচ্ছা করতাম। এখানে জি। পিজি সিটিএল দিয়ে করবেন। ওখানে এলএসএন আর সিটিএল, আর এখানে হ্যাঁ, পিজি আন্ডারস্কোর সিটিএল দিয়ে স্টার্ট স্টপ ডাটা পাথ ডাটা রেটে দিলে সে অটোমেটিক ইনস্ট্যান্সটা আপ করবে, তার মানে পোস্টমাস্টারটা রান করবে। ক্লিয়ার নুরুল? জি ভাইয়া। ওরাকলের জি। একটা লিসেনার আছে, এটা চেক করার জন্য এলএসএন আর সিটিএল স্ট্যাটাস দিলে দেখায় যে কতগুলো লিসেন পোর্ট লিসেন করে, কতগুলো কানেকশন লিসেন করে। এটা দিয়ে যদি বন্ধ থাকে ডাটাবেজ আর কেউ যত বড় মানে ক্ষমতাবান লোকই হোক আর ডাটাবেজে কানেক্ট করতে পারবে না, যদি এলএসএন আর সিটিএল যদি স্টপ থাকে। আর পোস্টগ্রেসে আমরা এলএসএন আর সিটিএল স্টপ স্টার্ট আছে না, আমরা প্রথমে দেখছি না, আছে না, নুরুল? নাই। তাহলে আমাদের এলএসএন আর সিটিএল এর রোলটা প্লে করতেছে কে নুরুল?
পোস্টমাস্টার PG_CTL না পোস্টমাস্টার। পোস্টমাস্টার PG_CTL হচ্ছে ডেমন ইউটিলিটি, ওইটা দিয়ে আমরা পোস্টমাস্টার হ্যাঁ ইউটিলিটি হচ্ছে পোস্টমাস্টার সবকিছু হ্যান্ডেল করতেছে। হ্যাঁ, তাহলে লিসেনার কনসেপ্ট বাদ। যদি কেউ বলে ভাই ওরাকলে আমার লিসেনার আছে, পোস্টগ্রেসও লিসেনার আছে, তাহলে ওনারা কি বলবেন? পোস্টমাস্টার আছে। পোস্টমাস্টার আছে, ইচ্ছা কথা, ঠিক আছে। তাহলে পোস্টমাস্টার সরাসরি শেয়ার মেমোরির সাথে কমিউনিকেট করে সে ব্যাকএন্ড প্রসেসটা বানাইয়া সে প্রত্যেকটা জন্য ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা সাব প্রসেস বানাবে এবং কি ইন্ডিভিজুয়াল পিআইডি দিয়ে, ঠিক আছে। এটা থাম্ব রুলস। তারপরে আমরা যাব হচ্ছে ইউজার ব্যাকএন্ড প্রসেস। এটা অলরেডি কিচ্ছা কাহিনী বলে ফেলছে, তাই না? জি যখন পোস্টমাস্টার কাছে কোনো রিকোয়েস্ট আসবে, পোস্টমাস্টার কি করবে, রিকোয়েস্টটা ভ্যালিডেশন কিভাবে করবে যে আমার কাছে কোন আইপি থেকে আসতেছে। মানে একটা সেশনে কি কি থাকে, যখন আপনার ওরাকলে ধরেন আফজাল, জি জি যখন আপনি একটা সেশন ইনিশিয়েটিভ হয় ডাটাবেস সার্ভারে, তখন কি কি ইনফরমেশন থাকে লিসেনার কানেক্ট হওয়ার জন্য? ইউজার নেম পাসওয়ার্ড মানে ইয়াটা থাকে, কোন পোর্ট থেকে কানেক্ট হবে, আইপি থাকে, হোস্টেল আইপি থাকবে, হোস্টেল থাকে, আর একটা কি জানি মানে Hostel থাকে। 5টা পয়েন্ট থাকে, 4টা Host- মনে আছে, একটা ভুলে গেছি। হোস্ট নেম আইপি, হোস্ট নেম আর আইপি একটা, ইউজার একটা, পাসওয়ার্ড একটা, পোর্ট একটা, ঠিক আছে। তারপর হচ্ছে অথেন্টিকেশন, যে আসলে এর প্রপার পারমিশন আছে কিনা হোস্টেডটি। ওরাকলে আপনি একটা আইপি হোয়াইট লিস্ট করবেন বা একটা আইপি ব্লক হোয়াইট লিস্ট করবেন, কিভাবে করবেন? ওই যে school.net. ওরা ওইখানে লিখে দেওয়া যায়। শেষ। অথেন্টিক করে জি এই আর এই পোস্টগ্রেসও আছে পোস্টগ্রেস হচ্ছে PG_SBA, জি PG_SBA তে আপনি যখন আইপিটা দিবেন তখন সে হোয়াইট লিস্ট হয়ে যাবে, তার মানে হচ্ছে তার কাছে অথেন্টিকেশন প্রি অথেন্টিকেশন করা আছে ডাটাবেস সার্ভারে। এবার ওই সার্ভার থেকে যদি আসে পোস্টমাস্টার চিনে, হ্যাঁ ঠিক আছে আমার কাছে আছে এই আইপি, এই ইউজার, এই পাসওয়ার্ড, ইউজার পাসওয়ার্ড তো অবশ্যই ভ্যালিড হতে হবে, জি তার ভিতরে আরো ভ্যালিড হতে হবে আইপি, তার ভিতরে আরো ভ্যালিড হতে হবে পোর্ট। তাহলে 4টা জিনিস ভেরিফাই হওয়ার পরে তারপর হচ্ছে অথরাইজ PG_SBA তে হোয়াইট লিস্ট করা আছে কিনা, 5টা জিনিস। তারপরে আপনি একটা ব্যাকএন্ড প্রসেস এস্টাবলিশ করতে পারবেন। নুরুল বলেন, নুরুল কি আছে না গেছে? হ্যাঁ ভাই আছে। ভাইয়া বলেন তো একটু, এটা একটু আমার একটু বুঝিয়ে বলেন। হ্যাঁ এটা একটু বলেন, ইউজার একটা ব্যাকএন্ড প্রসেস কিভাবে এস্টাবলিশ হবে ক্লায়েন্ট থেকে ডাটাবেস সার্ভারে? ক্লায়েন্ট থেকে ডাটাবেস মানে সাইকেলটা বলছিলেন না ভাইয়া নাকি? সাইকেলটা হচ্ছে, আবার বলতেছি শুনুন, দেখেন ভালো করে দেখেন। পোস্টমাস্টারের কাছে যখন একটা ক্লায়েন্ট রিকোয়েস্ট আসে, ক্লায়েন্ট রিকোয়েস্টে কিছু ইনফরমেশন থাকে। প্রথম ইনফরমেশনটা থাকবে হচ্ছে হোস্ট অথবা আইপি, খেয়াল করেন। তারপরে থাকবে ইউজার নেমের পাসওয়ার্ড, তারপরে থাকবে হচ্ছে আইপি হোয়াইট লিস্ট অথবা ব্ল্যাক লিস্ট। এই কয়েকটা ইনফরমেশন পোস্টমাস্টার চেক করবে, দিস ইজ দ্য ভ্যালিড, তারপর সে কানেকশনটা এস্টাবলিশ করবে, বুঝছেন? ভাই একটু পিছনে যান না। হ্যাঁ গেলাম। এবার একটু রিপিট করো। আচ্ছা, তাহলে আমরা যখন ক্লায়েন্ট কানেকশনটা আসতেছে, ক্লায়েন্ট কানেকশনটা যখন পোস্টমাস্টারে রিসিভ করতেছে সার্ভারে, সে ইনফরমেশন কি দিচ্ছে এখানে, ডাটাবেস সার্ভারে আইপি দিচ্ছে, তার এই ক্লায়েন্টের আইপি কিন্তু সে চিনতে হবে। হ্যালো, জি জি ভাইয়া, হ্যাঁ ভাইয়া আমরা একটু কথা ক্লায়েন্ট বলি। টাইপের। তাহলে তার কাছে এই ক্লায়েন্টের আইপিটা থাকতে হবে ভ্যালিড, যেটা সার্ভারে আপনি অলরেডি হোয়াইট লিস্ট করছেন। তার কাছে একটা ইউজার নেম পাসওয়ার্ড থাকবে যেটা আপনি সার্ভারে ক্রিয়েট করে রাখছেন। তার কাছে একটা পোর্ট থাকতে হবে যেটা আপনি সার্ভারে ডিক্লেয়ার করছেন। ক্লিয়ার? এই ইনফরমেশনগুলো যদি তার কাছে থাকে, তারপরে সে পোস্টমাস্টারের থ্রুতে হয়ে একটা কানেকশন এস্টাবলিশ করবে। এটারে বলতেছে কি পোস্টমাস্টার এজ এ লিসেনার, বুঝছেন? জি জি। তাহলে আবার বলেন তো ব্যাকএন্ড প্রসেসটা কিভাবে এস্টাবলিশ হয় বলেন। ক্লায়েন্টের একটা আইপি থাকবে, ইউজার নেম পাসওয়ার্ড থাকবে এবং পোর্ট নাম্বার থাকবে, এবং কি ওই ক্লায়েন্টের আইপিটা ভ্যালিড হইতে হবে, যেটা আমরা PG_SBA অথবা ওরাকলের একটা ওরা ডট ফাইলে আমরা আগেই এন্ট্রি দিয়ে দেবো। তাহলে বুঝা গেছে ইউজার ব্যাকএন্ড প্রসেস এস্টাবলিশ হবে কীভাবে। তারপর হচ্ছে রেসপন্স টু দ্য ক্লায়েন্ট। অলরেডি আমরা কথা বলে ফেলছি রেসপন্স কীভাবে করবে। কোয়েরি আসবে, পোস্টমাস্টার সেশন ক্রিয়েট করবে ইন্ডিভিজুয়াল ওই প্রসেসটা থেকে, সে আবার শেয়ার বাফার যদি থাকে ওখান থেকে সে ব্যাক করে পাঠিয়ে দিবে
কোয়েরি পার্সার অপটিমাইজার এক্সিকিউটর শেয়ার বাফার পাঠিয়ে দিবে, শেয়ার বাফার থেকে আবার এক্সিকিউটরের মাধ্যমে হয়ে সে সরাসরি চলে যাবে। দ্যাটস ইট। তারপর হচ্ছে ডিস্ক রিড বাফার, এটা অলরেডি আলোচনা করে ফেলছি, রাইট? আমরা ডিস্ক রিড বাফারের ক্ষেত্রে কি বলতেছি, শেয়ার মেমোরি। শেয়ার মেমোরিটা মোস্ট ইম্পর্টেন্ট কেননা এটার উপরে ডাটাবেস সার্ভারের যত কোয়েরি রিড রাইট আছে প্রথমে সে এটার উপরে বসার পরে সে শেয়ার বাফারের মাধ্যমেই সে ওই কোয়েরি ট্রানজ্যাকশনটা বানাইয়া সে কমিট দিলে তারপরে সে ট্রানজ্যাকশন লগ জেনারেট করে এবং কি সরাসরি ডাটা ফাইলের 8 KB ব্লক সাইজে লিখে। ক্লিয়ার? এটা দুই ফেজে হয়, কোনোটাতে অ্যাসিং থাকে কোনোটাতে সিং থাকে, বাট এখানে আমরা রিড ব্লক যেগুলো আছে এগুলো হচ্ছে এক ওয়েতে কাজ করে, রাইট ব্লকগুলো আরেক ওয়েতে কাজ করে। রাইট ব্লক যেগুলো এগুলো হচ্ছে বিফোর কমিটে আমরা ডার্টি বাফার বলতেছি, আফটার কমিটে এটারে আমরা বলতেছি কি ট্রানজ্যাকশন লগ জেনারেট এবং কি 8 KB সে রাইট করবে। তবে 18+ আমরা অ্যাসিং মোডের থেকেও সিং মোডের কিছু নতুন এই ফিচার আসবে। আমরা যেটা বললাম আর কি কিছুক্ষণ আগে বললাম না, সিঙ্ক মোড আর অ্যাসিং মোড আইও, জি জি ওইটা 18+ আপডেট হবে। তাহলে চিন্তা করেন পোস্টগ্রেস কোন লেভেলে যাবে, তখন ওরাকল মানুষ ছেড়ে দিবে। যদি ফ্রিকুয়েন্টলি যদি ফাস্টার রাইট হয়, প্রত্যেকটা কোড যদি আপনার ডিস্ক পর্যন্ত রাইট হয়, আইওটা যদি ল্যাটেন্সি যদি একবারে কমে যায় আইও ল্যাটেন্সি, তো চিন্তা করেন কি পরিমাণ ফাস্টার রিপোর্ট হবে 18গুলোতে যদি ইমপ্রুভ করে, সেটা এখানে বলতেছে। ঠিক আছে, ডিস্ক রিড বাফারে। তারপর ডিস্ক রাইট ওই একই গল্প আগে যেটা বললাম, চেক পয়েন্টে চেক করবে যে আমার এটা কমিটেড কিনা। কে যেন একটা প্রশ্ন করছেন না যে অটো কমিটটা কীভাবে হয়, আর আমরা তো কমিট দিই না, অটো কমিট দিই না, বুঝছেন? আফজাল মনে করছিল, জি জি হ্যাঁ? জি চেক পয়েন্টে সেই ঘটনাটা চেক করবে যে আমার কাছে আনকমিটেড কতগুলো, সে অটোমেটিক কমিট করে দেবে অটো কমিট দিয়ে। ঠিক আছে, ডিস্ক রাইট। তারপরে ব্যাকগ্রাউন্ড রাইটার ক্লিন, ওই একই কথা বিজি রাইটার ডাটি পাওয়ারগুলো ক্লিন করবে। এটা তো আমরা সবাই জানি, ওরাকলের যে কাজ এখানেও সেম কাজ। ওরাকলে কী করে, ব্যাকগ্রাউন্ড রাইটার ডাটাবেজে রাইট করার পরে যেগুলো রাইট হয়ে যায় এগুলো সে ক্লিন করে ফেলে। ওয়াল ফাইল, এটা অলরেডি বলে ফেলছি, দেখেন নুরুল বলেন এটা দিয়ে ওয়াল ফাইলের মানে কি কি কাজ। নুরুল ভাইয়া জি। ওয়াল ফাইলের হচ্ছে ক্র্যাশ রিকভারি করে, পয়েন্ট ইন টাইম রিকভারি করতে পারে, রেপ্লিকেশন রিকভারি করতে পারে ভাই। এক্স্যাক্টলি। তারপরে ওয়াল ফাইলগুলো যখন কমিট হয় তখন কোথায় পড়ে, কারেন্ট ওয়ালে pg_wal কোথায় পড়ে, pg_wal ফাইল, pg_wal ফাইল। ওয়াল ফাইলের এরপর থ্রেশহোল্ড যদি ক্রস করে সেক্ষেত্রে ফ্ল্যাশ হয়ে যায়, ফ্ল্যাশ হয়ে কোথায় যায়, সেটা হচ্ছে Archive। আর্কাইভ ওয়ালে পড়ে, আর্কাইভ ওয়ালে চলে যায়। এগুলোর ক্ষেত্রে সেক্ষেত্রে কিছু কমিট এবং বিফোর কমিট আফটার কমিটের কিছু ব্যাপার আছে। বিফোর কমিট হলে সেটা সে বাফারে থাকবে, আফটার কমিট হলে সে সেটা pg_wal চলে যাবে। দ্যাটস ইট। ঠিক আছে, তারপরে পোস্টগ্রেসের নতুন ভার্সনের গ্রুপ কমিট আসছে। আসলে গ্রুপ কমিট আমি এখন ইউজ করি না, আপনারা কেউ ইউজ করতে পারলে ইউজ করে থাকলে আমার একটু জানেন। তো গ্রুপ কমিটটা আমি এখন আসলে ওইভাবে ইউজ করি নাই বা দেখিও নাই পোস্টগ্রেসে, বাট এটা 18 থেকে 19-এ আসতে পারে গ্রুপ কমিটটা, বুঝছেন? ঠিক। তাহলে এটা বোঝা গেছে ওয়াল ফাইলটা কি কাজ লাগে, রাইট এহেড লগ। তারপরে বলতেছে কি ট্রানজ্যাকশন লগ আর্কাইভিং, ওই বলে ফেললাম। আর্কাইভ স্পান্স as a task to copy away pg_wal log to file when full। বোঝা গেছে? বোঝা গেছে? জি ভাইয়া, জি 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 ভাই। কারেন্ট ওয়াল থেকে ফুল হইলে সে আর্কাইভ পাঠিয়ে দিবে when full, এই কথাটা এখানে বলছে। এই ট্রানজ্যাকশন লগে pg_wal পড়বে, এটা যদি থ্রেশহোল্ড ক্রস করে সাথে সাথে ফুল হয়ে যায় সেটা সেইখান থেকে ফ্ল্যাশ করে সে আর্কাইভ কমান্ডে পাঠিয়ে দিবে, যেটা আমরা ছবি এঁকে দেখাইলাম। কমিট এন্ড চেক পয়েন্ট এগুলো অলরেডি আলোচনা হয়ে গেছে। বিফোর কমিট আনকমিটেড আপডেট আর ইন মেমোরি, আফটার কমিট ওয়াল বাফার আর রিটার্ন টু দ্য ডিস্ক, এগুলো অলরেডি বলে ফেলছি 2-3 বার। আফটার কমিট আফটার চেক পয়েন্ট মডিফাইড ডাটাবেস আর রিটার্ন ফ্রম শেয়ার মেমোরি টু দ্য ডাটা ফাইল। বোঝা গেছে? জি ভাই। বিফোর কমিট আমরা আলোচনা করে ফেলছি। দেখেন বিফোর কমিটে সে কি বলতেছে, ডাটা বেসগুলো এখানে থাকতেছে, আর আফটার কমিটে সে সরাসরি চলে আসছে ডাইট হেড লগে। ক্লিয়ার? এটা অলরেডি আলোচনা হয়ে গেছে। আফটার কমিটে সেম।
চেক পয়েন্টও আমরা আলোচনা করে ফেলছি, রাইট? ওই একই জিনিসগুলো। স্টেটমেন্ট প্রসেসও আমরা আলোচনা করছি। অর্থাৎ স্টেটমেন্ট প্রসেস, প্রথমে একটা স্টেটমেন্ট আসে, সে কী করবে, পার্সার কাছে আসবে। পার্সার কী করবে, সিনট্যাক্স চেক করবে, একদম সেম এজ লাইক প্রত্যেকটা আরডিবিএস সেম। সিনট্যাক্স চেক করার পরে সে দেখবে কোয়েরি টাইপ কী, আইডেন্টিফাই কোয়েরি করবে। তারপরে প্রসেসর, কমান্ড প্রসেসর যদি দরকার হয় সে কিছু আপনার কাছে রিকমেন্ড দিবে, না দরকার হলে সে পাঠাই দিবে। তারপরে অপটিমাইজারের কাছে পাঠাবে, অপটিমাইজার কী করবে, প্ল্যান জেনারেট করবে, ডাটাবেজের স্ট্যাটিস্টিক দেখবে, স্টেট গ্যাদার করা থাকলে সে অপটিমাল পারফরমেন্স সে পাঠিয়ে দিবে। কোয়েরি কস্ট ক্যালকুলেশন করবে, তারপরে বেস্ট প্ল্যানে কোয়েরিটা এক্সিকিউট করাবে, তারপরে এক্সিকিউট কোয়েরি বেসড অন দ্য কোয়েরি প্ল্যান। কোয়েরি প্ল্যানটা পাওয়ার পর এক্সিকিউট করে দেবে, তারপর সে বাফার থেকে ডাটা এনে আপনাদের দেখাই দিবে। এটা হচ্ছে স্টেটমেন্ট প্রসেস, সেম আরডিবি মেসেজ যেভাবে হয়। তারপরে ফিজিক্যাল ডাটাবেস আর্কিটেকচার। আমরা এতক্ষণ যে কিচ্ছা কাহিনীগুলো বলছেন, দেখেন তো এখানে কিছু বোঝা যায় কিনা বলেন। যে কোনো একজন বলে এতক্ষণ যা আলোচনা করছে এগুলো হচ্ছে ফিজিক্যালি। কি আমাকে শোনা যাচ্ছে না? জি জি ভাই, হ্যাঁ জি ভাই শোনা যাচ্ছে। আপনি যা বলছেন পুরোটাই এখানেই আছে তো। কারেক্ট? বুঝতে পারছেন? আমরা জি, এখানে জি। এটারে বলতেছি ক্লাস্টার। ক্লাস্টার ক্যান কন্টেইন এ মাল্টিপল ডাটাবেস। বুঝছেন এবার এটা? এটা হচ্ছে জি। ফিজিক্যালি। সেট অফ প্রসেস, পোস্টমাস্টার, ব্যাকগ্রাউন্ড, ব্যাকএন্ডস। আর ডাটা ডিরেক্টরি হচ্ছে এটা। এতক্ষণ যা যা বলছি এখানে সব আছে, মিলাইছেন? জি সবই আছে। এখন চোখের পলকে তাই তো মনে হচ্ছে সবই আছে, কিছুই তো বাদ পড়লো না। তাহলে এখন আপনারা কনফিডেন্টের সহিত পোস্টগ্রেসের আর্কিটেকচার প্লাস ফিচার সম্পর্কে বলতে পারবেন না? অনেস্টলি বলেন ইনশাআল্লাহ। নুরুল। জি ভাই, মোটামুটি এখন মোটামুটি ক্লিয়ার, এখন মোটামুটি হচ্ছে আর কি। আর স্টাডি গ্রোথ করতে হবে আমাদের একটু আর কি। এটা তো আমি দিয়ে দেবো, স্টাডি তো করবেন, বাট এই পর্যন্ত যতটুকু বুঝেছে এখন কনফিডেন্স সহিত আনসার দিতে পারবেন। এতদিন হয়তো বা এত ধোয়াশা ছিলেন যে আসলে এটা এই ওরাকলের মতো হবে না, হবে না, এই হবে না, এই হবে না। এখন তো মোটামুটি ভাই এখন জি জি এখন অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। ক্লিয়ার। এতক্ষণ যা যা বলছি জি, এটাই জি। বলছি। এই কিচ্ছা কাহিনী ঘটনাগুলো এখানে আছে। একটা ডাটা ডিরেক্টরি থাকবে, বার্লি পোস্টগ্রেস 15 ডাটা, তার টিসিপি পোর্ট থাকবে, টিসিপি পোর্টে সেট অফ প্রসেস থাকবে, সেট অফ প্রসেস দিয়ে সে একটা মাল্টিপেজ ডাটাবেস ইনস্ট্যান্ট ক্লাস্টার বানাবে। এই আপনারা DB1, DB2, DB3, DB4, 5 যাই হোক, এটার বলতেছে ক্লাস্টার ক্যান কন্টেইন মাল্টিপল ডাটাবেস। আর মাল্টিপল ডাটাবেসের এগেনস্টে মাল্টিপল স্কিমার এগেনস্টে মাল্টিপল অবজেক্ট। জি। হ্যাঁ, একটা কোশ্চেন ছিল, সেটা হলো যে নরমালি যেটা হয় ওরাকলে যে এক ডাটাবেস থেকে আরেক ডাটাবেসে কানেক্ট করতে গেলে ডিবি লিংক লাগে। আচ্ছা, তো আমি যেহেতু একই ইনস্ট্যান্সের আন্ডারে হচ্ছে অনেকগুলো ডাটাবেস করতে পারি পোস্টগ্রেসে, অথবা একই সার্ভারের ভিতরে হচ্ছে অনেকগুলো ডাটাবেস উইথ ইনস্ট্যান্স করতে পারি, এসব ক্ষেত্রে কানেকশন গুলো কিভাবে করবে? আচ্ছা, এটা যদি হচ্ছে এক ডাটাবেস থেকে আরেক ডাটাবেসে এটা হচ্ছে মানে এটা হচ্ছে ডাটা আমি লাগে। বলি আপনার কথা বুঝতে পারছি। আপনি ডিবি লিংকের পারপাসটা হচ্ছে আপনি একটা ধরেন ইটিএল প্রসেস চালাবেন মাল্টিপল সোর্স থেকে, ঠিক আছে? জি ওই ইটিএল প্রসেসের জন্য আপনি ওরাকলে ডিবি লিংক যেভাবে কাজ করে পোস্টগ্রেসেরও একই কনসেপ্টে ডিবি লিংক কাজ করে, একই কনসেপ্ট। এখানে ডিবি আচ্ছা। লিংক করা যায়, বুঝছেন? ওই ডিবি লিংকের থ্রুতে আপনি মাল্টিপল ডাটাবেস একটা যে কোনো একটা টুলে আপনি চালাতে পারবেন, ডাটা আনতে পারবেন। আচ্ছা আচ্ছা। বুঝতে পারছেন? না কিন্তু একই সার্ভারে যেটা আপনি এই যে একই সার্ভার হলে সেক্ষেত্রে এটার সাথে ওইটার কানেকশনটার জন্য আপনাকে ডাটা এক্সট্রাক্ট করাই নিতে হবে। ডাটা এক্সট্রাক্ট করাইয়া আপনি ব্যাকআপ রিস্টোর করতে হবে, বা কপি দিয়া ফ্ল্যাট ফাইলে নিয়ে ওই ফ্ল্যাট ফাইলটা প্রসেস করাইতে হবে, স্টেটমেন্ট প্রসেস করাইতে হবে। বুঝছেন? বুঝতে পারছি। ডাটাবেস টু ডাটাবেসের কোনো অপশন তো এই পর্যন্ত আমি দেখিনি। মানে যেমন ওই যে U01 এ ফুল ইনস্ট্যান্স সহ একটা ডাটাবেস আছে, U02 তে ফুল ইনস্ট্যান্স সহ ডাটাবেস আছে। এন্ড U01 এর ডাটা কোনো কারণে U02 তে ফ্রিকোয়েন্টলি যদি লাগে, তো আমি তো এখানে ডিবি লিংক করতে পারবো না, কারণ আইপি টাইপি তো সবই সেম। তখন সেক্ষেত্রে আপনি ওইখানে একটা ডাম দিবেন, ডাম নিয়ে ওখানে উঠিয়ে দিবেন, রিস্টোর করে দিবেন। ও ট্রাম ছাড়া আফজাল ভাই বলতেছিল যে রিয়েল টাইম। না রিয়েল টাইম ওইরকম করা যাবে না। রিয়েল টাইম করতে হলে মিডল কিছু একটা প্রসেস লাগবে, মিডলে কোনো একটা প্রসেস লাগবে। মিডল প্রসেস যেমন কিরকম, মিডল প্রসেস বলতে কিরকম, যে এখন একটা টুল লাগবে, টুল দিয়ে ওইখান থেকে এখানে কপি করবে। যেমন এসকিউএল ইয়োগ আছে না, মাইসিকিউএল এর জি ইউজ জি করছেন, জি স্কেলে এরকম একটা মিডল একটা টুল লাগবে, ওই টুল দিয়ে এখান থেকে ওইখানে ডাটা পাঠাবে। বুঝছেন?
বুঝতে পারছি। ডিবি লিংক বলে কি ডিবি লিঙ্ক ওরাকলের মতো সেম এজ লাইক কাজ করে এখানে, ঠিক আছে? জি আচ্ছা, তাহলে এটা গেল আমাদের কিন্তু cluster ভাইয়া directory। এখানে আফজাল ভাই যেটা বললেন যে একই ইনস্ট্যান্সের আন্ডারে অনেকগুলো ডাটাবেস, তাহলে এক ডাটাবেসের ডাটা আরেক ডাটাবেসে সে অ্যাক্সেস করতে পারবে না ভাইয়া? এখানে তো ডিবি লিংকের দরকার নেই। না, এখানে মানে আপনার একই বলতেছে ইনস্ট্যান্সে media- এক ইনস্ট্যান্সে অনেকগুলো ডাটাবেস থাকতে পারে, মাল্টিপল ডাটাবেস। কিন্তু না, এখানে আপনার একই tools দিয়ে ইনস্ট্যান্সে করতে না। হবে। হ্যাঁ, ইনস্ট্যান্স আমি কিন্তু দুইটার কথা বলেছিলাম। U01 এ একটা ইনস্ট্যান্স এন্ড ডাটাবেস। U02 তে একটা সেটা ইনস্ট্যান্স। হ্যাঁ, আপনি দুটা প্রশ্ন করেছিলেন, একটা হচ্ছে একই সার্ভারে দুটো ইনস্ট্যান্স, আর আরেকটা প্রশ্ন করেছিলেন যে একই ইনস্ট্যান্সে মাল্টিপল ডাটাবেস, তাই না? একই ইনস্ট্যান্সে মানে- মাল্টিপল ডাটাবেস করতে পারে। হ্যাঁ আচ্ছা, একটা SQL এ করতে পারে, আমি যতটুকু জানি। আপনি হ্যাঁ, আমার কথাটা শুনেন, একটু ঠান্ডা হন, দাঁড়ান, ধৈর্য। আপনি যেখানেই করেন একটা মিডলে একটা কিছু লাগবে, প্রসেস বসাইতে হবে, মিডল প্রসেস, বুঝছেন? আর আপনার ডিবি লিঙ্কের যে কনসেপ্ট, এটা পোস্টগ্রেসও সেম কনসেপ্ট, ক্লিয়ার? জি ভাই। আচ্ছা আচ্ছা, এরপর আমরা ইনস্টলেশন ডিরেক্টরি লেআউটে যাই। এতক্ষণ তো আমরা আর্কিটেকচার আলোচনা করছি, এখন আর্কিটেকচার আলোচনা করার পরে আমাদের তো ইনস্টলেশন হওয়ার পরে দুইটা থাকে কি জিনিস, একটা হচ্ছে বেজ আর একটা হচ্ছে ওরাকল বেজ, আর একটা হচ্ছে ওরাকল হোম। এটা তো ঠিক আছে, আমরা জি সেম এজ জি লাইক ভাইয়া। এখানেও একটা বেজ একটা হোম থাকে। পোস্টগ্রেসের যেটা বিন ফাইল, এটা থাকে ইউজার PGSQL 15, এখানে থাকে হচ্ছে আপনার বিন এক্সিকিউটেবল ফাইলগুলো। আর যেটা ইউজার লিভ PostgreSQL 15 ডাটা, এখানে থাকে আপনার ডাটাবেসের সব কিছু, এভরিথিং, ডাটাবেস ক্লাস্টার ইনফরমেশন। ওরাকল হোম, ওরাকল বেজ, সেম এজ লাগে এখানে দুইটা, এটা হচ্ছে ওরাকল হোম আর এটা হচ্ছে ওরাকল বেজ ডাটা, বুঝতে পারছেন? এখন ডাটা ডিরেক্টরিটা আপনার ক্লাস্টার ডিরেক্টরিটা বলতেছে যে এটা ইনিশিয়ালাইজ করা লাগবে initdb দিয়ে। initdb দিয়ে ইনিশিয়ালাইজেশন যদি করেন, সেক্ষেত্রে ডাটা ডিরেক্টরি কিছু সাব ডিরেক্টরি ক্রিয়েট হয়। যতক্ষণ পর্যন্ত আপনি initdb প্রসেসটা না চালাবেন, ক্লাস্টার সাব ডিরেক্টরিগুলো হবে না। আমরা এটা দেখব কিভাবে initdb দিয়ে কাজ করে। তো আমাদের তাহলে এটার বলতেছে কি বেস ডিরেক্টরি, সরি, এটার বলতেছে হোম ডিরেক্টরি, আর আমরা ডাটাটার বলতেছি কি বেস ডিরেক্টরি। তাহলে হোম ডিরেক্টরিতে বিন ফাইলে কি থাকে, আমাদের বিন ফাইলে থাকে PSSQL ক্লায়েন্টের বাইনারিটা, PG_CTL এর একটা কথা বলছিলাম না যে ইনস্ট্যান্স স্টার্ট করার জন্য ইন্ডিভিজুয়াল, ওইটা এই টুলটা এখানে PG_dump লজিক্যাল ডাম্প দেওয়ার জন্য, PG_restore এই রিস্টোরের টুলটা, initdbটা ক্রিয়েট ইউজার, এই টাইপের বাইনারিগুলো থাকে এই ইউজার PGSQL 15 বিনের আন্ডারে। ভাইয়া একটু ম্যাক্সিমাইজ করা যায়? ম্যাক্সিমাইজ করছি তো, ম্যাক্সিমাইজ করা। তারপর আছে শেয়ার contains shared data, use PostgreSQL, include time zone file, extension script, system catalog, configuration table, এগুলো থাকে শেয়ার ফাইলে। এইটার আন্ডারে আপনার ডিরেক্টর শেয়ার এগুলো থাকে। ইনক্লুডে থাকে হচ্ছে সি ল্যাঙ্গুয়েজের হেডার ফাইলগুলো, ডেভেলপার অ্যাপ্লিকেশন ইন্টারফেসগুলো এখানে থাকে ইনক্লুডে। আর লিভ 64 থাকে হচ্ছে আপনার প্রিলোডেড মডিউল, 64 সিস্টেম যেমন লিভ কিউ, সার্ভার লাইব্রেরিজ, এক্সটেনশন, প্লাগইনের যে ইনফরমেশনগুলো, এগুলো সব এইখানে থাকে। তাহলে এটা গেল আমার হোম ডিরেক্টরি। এবার আসেন বেস ডিরেক্টরিতে। এবার যদি আমরা বেস ডিরেক্টরিতে যাই, এটা হচ্ছে ডাটাবেসের বেস ডিরেক্টরি। আমরা এতক্ষণ বলছি যে initdb ক্লাস্টারটা, initdb দিয়ে যখন আমরা একটা কলিং হয়ে যাবে। কলিং হয়ে যাবে। আচ্ছা, শেয়ার হলে বললেন। তাহলে আমরা বেস ডিরেক্টরি ধরতেছি কি, আমরা var lib PGSQL 15 ডাটা, এটা আমরা কাস্টমাইজ করি U01 এ দিতে পারবো, U02 দিতে পারবো, আমাদের যখন যে মাউন্ট পয়েন্ট দরকার ওই মাউন্ট পয়েন্ট আমরা দিতে পারবো। তাহলে এটা আমরা করতেছি কি দিয়া, যখন ইনস্টলেশন হবে, ইনস্টলেশন হওয়ার পরে এই initdb যে একটা ইউটিলিটি আছে, initdb, এই initdb দেখছেন, ডাটাবেস ক্লাস্টার ডিরেক্টরি ইনিশিয়ালাইজিং ইউজিং initdb। এই initdb যখন ইনিশিয়ালাইজ হবে, তখন তার ডাটা ডিরেক্টরির আন্ডারে
এই সাব ডিরেক্টরিগুলো ক্রিয়েট হবে, এগুলো হচ্ছে আপনার ক্লাস্টার ডিরেক্টরি ফাইল, মূলত ডাটাবেজের ফাইলগুলো হচ্ছে এগুলোই ফিজিক্যাল ফাইল, বুঝছেন? সর্বপ্রথম ডিরেক্টরি হচ্ছে বেস, কন্টেন্ট অল ডাটাবেজ ওআইডি বেস সাব ডিরেক্টরি, অর্থাৎ এই বেসের আন্ডারে আপনার সব ডাটাবেজের ডিরেক্টরি সাব ডিরেক্টরি থাকবে। গ্লোবাল আন্ডারে থাকতে স্টোরস, ক্লাস্টার ওয়াইড, শেয়ার্ড অবজেক্ট, রোল, টেবিল স্পেস, এগুলো সব গ্লোবাল থাকবে। টেবিল স্পেসে থাকবে সিম্বলিং, আপনার ট্যাগ বা একাধিক টেবিল স্পেস থাকবে যেগুলো সিম্বলিং এখানে থাকবে। পিজি ওয়ালটা কি জিনিস জরুরি বলুন তো? ওয়াল ফাইলে যেগুলো লেখা হয় পিজি ওয়ালে থাকে, মানে ট্রানজাকশন, কারেন্ট ট্রানজাকশন, ওয়াল ফাইল যেগুলো সেগুলো Current PG wall থাকবে, হ্যাঁ, ফাইল ফর জি, জি। রিকভারি এন্ড অ্যাপ্লিকেশনের জন্য, ঠিক আছে? আর পিজি এক্সের হচ্ছে ট্রানজাকশন কমিট, অ্যাবোর্ট, স্ট্যাটাস, এই টাইপের ফাইলগুলো পিজি এক্সে থাকে। মাল্টি এক্সে থাকে মাল্টি ট্রানজাকশন ডাটা ফর শেয়ার্ড রো লক, যেগুলো আপনার রো লেভেল লক হয়ে যায়, শেয়ার্ড রো লেভেল লক হয়, এগুলো এই ডাটাগুলো মাল্টি এক্সেক্টে থাকবে। সাবস্ট্রেনে থাকবে হচ্ছে নেস্টেড ট্রানজাকশনগুলো, এগুলো থাকবে। এগুলো আমরা বিশদ আকারে পড়তে হলে পরে আমরা দেখে নেব, আপাতত এগুলো কোথায় কী থাকে এগুলো দেখি। পিজি স্ন্যাপশট থাকে, এক্সপোর্টেড স্ন্যাপশট ফর অ্যাপ্লিকেশন ব্যাকআপ, যখন আমরা ব্যাকআপ এবং অ্যাপ্লিকেশনের জন্য কিছু স্ন্যাপশট থাকে এই ফাইলগুলো এখানে থাকে। পিজি স্ট্রে থাকে, স্ট্যাটিস্টিক্স এবং মনিটরিং ইনফরমেশনগুলো এখানে থাকে। লিসেন, নোটিফাই, কমিউনিকেশন ডাটা এখানে থাকে। পিজি সিরিয়াল লাগে, সিরিয়ালাইজেবল ট্রানজ্যাকশন কনফ্লিক্ট ট্র্যাকিং, অর্থাৎ আমরা পরবর্তীতে যখন এমবিসিসি নিয়ে আলোচনা করব তখন এখানে ট্রানজ্যাকশনের কিছু মুড আছে, ওই ট্রানজ্যাকশনের মুডগুলো এখানে সিরিয়ালে থাকে। তারপর অ্যাপ্লিকেশন স্লট ডাটা, ওয়াল রিটেনশন কন্ট্রোল, যখন আমরা একটা অ্যাপ্লিকেশন করি অ্যাপ্লিকেশন স্লটের থ্রুতে, তখন ওই ওয়াল রিটেনশনের কন্ট্রোল রিলেটেড ফাইলগুলো এখানে থাকে। আর লজিক্যাল অ্যাপ্লিকেশনের লজিক্যাল ডাটা, অ্যাপ্লিকেশন ডাটা এখানে থাকে। ডাইনামিক শেয়ার মেমোরি ফর প্যারালাল অপারেশন, অর্থাৎ ডাইনামিক শেয়ার মেমোরির জন্য প্যারালাল অপারেশন যেগুলো এগুলো এখানে থাকে। আর লগে আর পিজি আন্ডারস্কোর লগ, এখানে এরর লগ, স্টার্টআপ লগ, অ্যাক্টিভিটি লগ, এই তিনটা লগ এখানে লগে থাকে। বোঝা গেছে ডিরেক্টরিগুলো? আর আমরা যেই কনফিগারেশন থাকে আপনার কী বলে জানেন, এসপি ফাইল, পি ফাইল, ওরাকলের মতো, এখানে হচ্ছে মূল ফাইল হচ্ছে postgres.com ফাইল, এখানে কনফিগারেশনগুলো থাকে। পিজি আন্ডারস্কোর এসবি আমরা বলছি, আইপি বেস অথেন্টিকেশনগুলো এখান থেকে অ্যালাউ করে দিতে হয়। পিজি আইডেন্টিটি.conf ফাইলে ইউজার ম্যাপিং রুলগুলো এখানে থাকে। postgres auto.conf ফাইলে আপনি যখন সিস্টেমে কিছু ক্রিটিক্যাল সেশনের উপরে কিছু প্যারামিটার সেট করা লাগে অল্টার সিস্টেম সেট দিয়ে, ওই অল্টার সিস্টেম সেট দিয়ে যে প্যারামিটারগুলো থাকবে এগুলো অটো.conf ফাইলে চলে আসবে। আর যখন আপনি একটা ইনস্ট্যান্স রান করবেন, রান করার পরে পোস্টমাস্টার প্রসেসটা যে রান হবে একটা পিআইডি দিয়ে, ওইটা থাকবে postmaster.pid, এই ফাইলের ভিতরে তার আইপি পোর্ট সব থাকবে, ইনফরমেশন থাকবে। আর এখানে থাকবে হচ্ছে স্টার্টআপ পোস্টমাস্টার অপশন থাকবে, যখন সার্ভারটা অপশনস স্টার্ট দ্য সার্ভারটা কখন স্টার্ট আপ হয়েছে এবং স্টার্ট হয়েছে ইনফরমেশনগুলো এখানে থাকবে। এই টাইপের ডিরেক্টরি বেস লোকেশন এবং কি ডিরেক্টরিগুলো আপনার এই কয়টার উপরে আপনার পুরোটা একটা পোস্টগ্রেসের ডাটাবেস ক্লাস্টার এবং ডাটাবেসের যত কিছু আছে ইম্পর্টেন্ট এভরিথিং এগুলোর ভিতরে থাকে। তো আমি বলবো যে অবশ্যই এটা আপনারা মুখস্থ করে ফেলবেন কোন ফাইলের ভিতরে কী কী থাকে, আমরা তখন দেখে যাবো, তখন দেখে যাবো, ঠিক আছে? তারপর আসেন ভাইয়া, হুম, হ্যালো ভাই, হ্যাঁ বলেন। এই বলতেছিলাম যে স্টার্টআপের সময় ডাটাবেস ওই যে অটো কনফাইলও এই দুইটা ফাইলই কি রিড করে নাকি postgresql.conf শুধু ওইটা রিড না, করে? সে প্রথমে যখন ইনস্ট্যান্সটা স্টার্ট করবেন তখন সে প্রথমে postgresql.conf ফাইলটা রিড করবে, পরবর্তীতে সে postgres.autoconf ফাইলটা রিড করবে, দুইটা করে সে তখন ইনস্ট্যান্সটা স্টার্ট করবে, ও, আচ্ছা, থ্যাংক ইউ ভাই। বুঝছেন? জি ভাই। কি বাবা, এখন না পরে যাবো, যাও যাও এখন এখান থেকে, একটা মিনিট সরি, হ্যাঁ কি আস্তে জুনে লেখার কাছে যাও। একটা মিনিট দাও, একটা মিনিট, কেমন? সরি সরি বাচ্চা ওই বাইরে, একটা মিনিট সরি, কেমন?
রে মিশু মিশু দিছে এত সেকেন্ড রে মিশু শেষ হয়ে যা রাসেল ভাই স্ক্রিনে কি সবকিছু দেখতে পাচ্ছেন আপনার? হ্যাঁ আমি তো দেখতে পাই। আপনি ল্যাপটপ, আপনার কি ল্যাপটপ না ডেস্কটপ? আমার তো ল্যাপটপ ভাই। হ্যাঁ, আমি কিন্তু তো আমরা ওই যে ছোট ছোট ল্যাপটপে ছোট ছোট অক্ষর গুলো আমি তো দেখি, এমনি নিয়ার ভিশনে আমার সমস্যা আছে, সবসময় দেওয়া মানে ছোট গুলো। আপনারটা কত ইঞ্চি ডিসপ্লে? আমার সরি বড়। আসলে না বাচ্চা আমার তো দেখছি। সরি আসলে বাচ্চারা একটু না। ডিস্টার্ব করতে হচ্ছে ঠিক আছে আমরা সমস্যা না, আসলে লং কোনো টাইম সমস্যা নাই। আচ্ছা আমরা শেষ করে দিব, আর বেশিক্ষণ নাই, আমরা আর একটু বেশি করে যাবো। তো আমাদের ফিজিক্যাল ডাটাবেস স্ট্রাকচারে আমাদের এই ডিরেক্টরিগুলো থাকবে, এই ডিরেক্টরিগুলো আন্ডারে বেস বলছি না, এই বেসের ভিতরে আমাদের মূল ডাটাবেসটা থাকবে, খেয়াল রাখবেন ঠিক আছে। বেসের ভিতরে আমাদের ডাটাবেস 1 নাম্বার ওআইডি পড়বে পোস্টগ্রেস বাই ডিফল্ট, 3টা ডাটাবেস থাকে পোস্টগ্রেস, ইডিবিতে ইডিবি পোস্টগ্রেস, ইডিবিতে 2টা থাকে হচ্ছে বাই ডিফল্ট ডাটাবেস, আর পোস্টগ্রেস থাকে হচ্ছে পোস্টগ্রেস টেমপ্লেট 1 টেমপ্লেট 2, ঠিক আছে। এই 3টা বাই ডিফল্ট ডাটাবেস থাকে। তো এগুলো আমরা দেখব, এগুলা বেজের আন্ডারে থাকবে, এই বেজের আন্ডারে আবার সাব ডিরেক্টরি হবে, প্রত্যেকটা ডাটাবেসের জন্য একটা করে ওআইডি করে ডিরেক্টরি হবে, খেয়াল রাখবেন ঠিক আছে। এটা হচ্ছে ফিজিক্যাল। তারপরে ডাটাবেসের আন্ডারে অবজেক্ট থাকবে মাল্টিপল, ডাটাবেসের আন্ডারে স্কিমা তো নাই এখানে, এই ডাটাবেস আইডি ধরেই সে স্কিমাগুলো রাখে এবং অবজেক্টগুলো রাখে। তাহলে আমরা বোঝা গেছে ফিজিক্যালি ফাইল লোকেশন থাকে, আর বেজের আন্ডারে মূল ডাটাবেসটার ওআইডি হিসেবে থাকে। ওআইডি ধরে ধরে আমরা ডাটাবেস চিনি, এখানে নাম থাকে না, ডাটাবেসের ওআইডি থাকে। ক্লিয়ার? জি ভাই। তারপরে এখানে টেবিল স্পেস ইজ ডিরেক্টরি ইজ ডাটাবেস ইউজ টেবিল স্পেস গেটস এ সাব ডিরেক্টরি ইজ রিলেশন ইউজিং টেবিল স্পেস ডাটাবেস কম্বাইন গেটস ওয়ান ওয়ান মোর দ্যান, ওই একই জিনিস, এগুলো আমরা যেগুলো বলছি। তারপরে পেজ লেআউট এটা আজকে পেজ লেআউট এটা আচ্ছা শেষ করে দিই। এটা পেজ লেআউট বলতে মূলত আমাদের গেছে কিন্তু দেখলে পেজ লেআউট আমরা যেটা বলতেছি, আপনার একটা ডাটাবেসে আপনি যখন একটা কমিট দেওয়ার পরে এটা বাই ডিফল্ট 8 KB করে যে কোনো একটা ব্লকে রাইট করে, একটু তো বুঝি। জি আচ্ছা, তো যখন ব্লকে রাইট করতেছে তখন তার রাইট করার সময় সে ইন্টারনালি কিছু ইনফরমেশন নিয়ে রাইট হয়, এটা বলতেছে কি পেজ লেআউট। নাইলে ডাটাবেসের সাথে ওই পেজের স্পেসিফিক কোন পেজটা এটা চিনবে কীভাবে, এটা বলতেছে প্রথম পোর্শনের বলতেছে পেজ হেডার, যেটা 24 বাইটের। তারপরে বলতেছে লাইন পয়েন্টার 1 4 বাইট, লাইন পয়েন্টার 2 4 বাইট, লাইন পয়েন্টার n সংখ্যক, এভাবে লাইন পয়েন্টার যাবে। যত বড় পেজ হবে, যত বড় সাইজ হবে রাইট করার জন্য, তত বড় সেই n সংখ্যক যাবে এইভাবে। এটারে বলতেছে কি পেজ হেডার। অ্যারে অফ অফসেট লেন্থ পেয়ার্স পয়েন্ট অ্যান্ড অ্যাকচুয়াল রোজ ইন্ডেক্স এন্ট্রিজ ফর 4 বাইট পার আইটেম। আচ্ছা, এখন আমরা যতটুক জানি ওরাকলের ক্ষেত্রে ইন্ডেক্স পেজ আর ডাটা পেজ দুটো কিন্তু আলাদা আলাদা থাকে। পোস্টগ্রেসে সে কী করতেছে, ইন্ডেক্স পেজ আর ডাটা পেজটা সে একটা টেবিলের ইন্ডেক্স পেজ এবং ডাটা পেজ সে একই সাথে রাখতেছে 8 KB-তে, বুঝছেন? যার কারণে এক্ষেত্রে ডেটা পোলটা হইলে আপনার ফুল ব্যাকগ্রাউন্ড দিয়ে রিক্লেম করা লাগে স্টোরেজটা, না হলে আপনার ওই ব্লকটা খালি হয়ে থাকে। তো যার কারণে এখানে যখন ডিস্কে ফাইলটা রাইট হয়, ঠিক তার সাথে ইন্ডেক্স যখন ক্রিয়েট হয় সাথে সাথে ইন্ডেক্স ফাইলটা রাইট হয় 8 KB আশেপাশে। তখন অ্যাকচুয়াল রো এবং ইন্ডেক্স এন্ট্রি ডাটা একসাথে একটা ব্লকে রাইট হয়ে যায় 8 KB করে। তখন সেক্ষেত্রে এই ব্লকে তুমি ইন্ডেক্স করো, এই ব্লকে তুমি ডাটা করো, এরকম না। পোস্টগ্রেসে সে একসাথে সাইড বাই সাইড হয়ে যায়। তো এই জন্য এইটারে বলতেছি যে রো ইন্ডেক্স এন্ট্রি, ঠিক আছে। আর বাকিটা যেটা আছে এটা পেজ হেডার নিয়ে সে রাইট হয়, মূলত এখানে কিচ্ছা কাহিনী এটাই। ধরেন আপনার ধরে নেন
দেখাচ্ছে? দেখা যাচ্ছে? দেখা যায়, দেখা যায়। জি জি নেই। এখানে অ্যাড্রেস 1 2 3 4 5 6 এখানে A B C D E F E আচ্ছা যা ব্লা 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 দিলাম। দেখেন এখানে যখন আমরা রাইট করতেছি তখন সে ডিক্স ওয়াইজ সে রাইট হলো। ধরে নিলাম এই টেবিলটা ফুললি চাঙ্ক সে রাইট করছে এই ব্লকে। এইট কে করে রাইট করতেছে, ঠিক আছে? প্রত্যেকটা এইট কে ব্লক, এটা এইট কে, এটা 8K। এখন ওরাকলে কি করতেছে আমি যতটুকু জানি, আমি আসলে ইয়ে না যে ওরাকলে আলাদা আলাদা লাইট করে, সেটা হচ্ছে একটা হচ্ছে ইন্ডেক্স পেজ আর একটা হচ্ছে ডাটা পেজ। এটা ইন্ডেক্স, এটা ডাটা, এরকম কনসেপ্ট। পোস্টগ্রেস কি ভাইয়া আমি কি বলবো, বলেন বলেন বলেন। আমি যতটুকু জানি আর কি, জি ওইখানে তো এই ওটা হচ্ছে আমাদের টেবিল স্পেসের যে কনসেপ্টটা ওরকম। আমি যদি একই টেবিল স্পেসের একই ব্লকে মানে একই সে ডাটা ফাইলে রাখি, তাহলে মানে একই জায়গায় মানে পাশাপাশি লেখা হয়। এজন্য মানে পারফরমেন্স ভালো করার জন্য আমরা ইন্ডেক্স গুলো আলাদা করি, আলাদা ওখানে ইন্ডেক্স কি থাকে, রাইটটা ওই ইন্ডেক্স টেবিল স্পেসেই হয় আর তার মানে টেবিলের আমরা ডাটা টেবিলে হয়। তার মানে মেনুয়ালি মানে আলাদা করতে পারি, ইন্ডেক্সটা এক পাশে রাখতে পারি, ডাটা এক পাশে জি রাখতে পারি। জি ম্যানুয়ালি যদি আলাদা করি তখন আলাদা হয়, না হলে একই জায়গায় রাইট হয় একই জায়গায় রাখতে আর কি। তাহলে ডিফল্ট যে জায়গা থাকে জি এইটা প্রোডাকশনে সাধারণত ভাই দুটাই রাখা হয়, মানে ইন্ডেক্সিংটা আলাদা টেবিল স্পেস আর হচ্ছে আলাদা টেবিল আলাদা স্পেস। দেশে রাখা হয়, কিন্তু আপনি জি, জি। পোস্টগ্রেসে এরকম কোনো কিছু করতে পারবেন না, যার কারণে আপনার এটা একই সাথে রেখে যায় গায়ে গায়ে। এখন এটা যদি আপনি যদি ধরেন এক, যখন এখানে একটা ডিলেট আসলো, ডিলেট সোজা ফ্রেশ ডিলেট, কি করবে সে এখান থেকে এটা ডাটা এবং রো সহ সে মুছে ফেলে নতুন আরেকটা সে কি করবে 7 নম্বরে লিখবে, লিখে সে নতুন এটা আপডেট করে দিবে। এটা কিন্তু অবসোলেট, শেষ, এটা গায়েব। এটারে যখন আপনি একটা আপডেট দিচ্ছেন তখন সে এটারে কি করবে, ডাটাটা মুছে ফেলে ওইটার আপডেটেড ভ্যালুটা, সরি ডিলেটের ক্ষেত্রে সে লিখবে না, সরি ডিলেটের ক্ষেত্রে সে লিখবে না, ডিলেটের ক্ষেত্রে সরাসরি সে মুছে ফেলবে, ডিলিটই করে দেবে। ডিলেটই করে দেবে। আর আপডেটের ক্ষেত্রে সে কি করবে, এই রোটারে সে ডেড রো ডিক্লেয়ার করে এটার আপডেট আর একটা 7 নাম্বার নতুন আইডি দিয়ে সে ওই রেকর্ডটারে সিডে নতুন করে এখানে সে লিখে দিবে। বুঝতে পারছেন? ডেট করলেও ভাইয়া ডেটটা বলে চলে যায় না বলছি। জি ভাই। হ্যাঁ, তখন এই রোটা কি হলো, ডেটটা পুল হয়ে গেল। সেম আপডেট যদি আরো চলে তাহলে এগুলো হয়ে নিচে নিচে নতুন করে আরো বাড়তে থাকবে। তাহলে এই জিনিসগুলো পুরো জিনিসটারে আপনি সেগ্রিগেট করতে, পুরো জিনিসটা আপনার ব্লক রাইট হচ্ছে কোনটা 8 KB 8 এর উপরে, টোটালটার উপরে। তাহলে এখানে কি আছে আপনার ডেড রো প্লাস মূল ডাটা, ঠিক আছে? আবার নতুন করে যখন রাইট করতেছেন আবার অবসলিউট হচ্ছে আবার হচ্ছে, তখন সেটা নতুন করে আবার সে রাইট হবে আরেকটা ব্লকে উইথ ডেড রো, আবার উইথ ডেড রো, এবং প্রত্যেকটা রাইট হবে, লিখবে, রাইট হবে, লিখবে। বুঝতে পারছেন ঘটনাটা? জি ভাইয়া। এই জিনিসটা জি ভাইয়া। পোস্টগ্রেসে করার কারণে পারফরমেন্স ইস্যু হয়। তো যার কারণে এই পেজ লেআউটটা আপনারা মোস্ট ইম্পর্টেন্ট বুঝবেন, যেটা আমরা বলতেছি হচ্ছে MVCC। এটা আমরা পরে আরেকটা পেজ আছে, আমরা এটা দেখবো MVCC কাজ করে। তাহলে এই কনসেপ্টটা পোস্টগ্রেসে থাকার কারণে এটা পারফরমেন্স ইস্যু হয়ে দাঁড়ায় কোনো এক সময়, তখন ভ্যাকুয়াম দিয়ে এই ডেড রোগুলো ক্লিন করতে হয়। এটা হচ্ছে আর্কিটেকচারাল পেজ লক। বুঝছেন ঘটনাটা? জি ভাইয়া। না, একটা জিনিস, এই ডাটা ফাইল যেটা ওরাকলে আমাদেরকে ম্যানুয়ালি অ্যাড করা লাগে,
পোস্টগ্রেসে কি এটা অটোমেটিক না। বাড়তেই থাকে নাকি ম্যানুয়ালি অ্যাড করা লাগে? একই সাথে অটোমেটিক্যালি এটা পড়ে যাবে, এটা আপনি ধরতেও পারবেন না, কোনো কিছু করতে পারবেন না। এটাই হচ্ছে পোস্টগ্রেসের একটা মানে ড্রব্যাক। এই ড্রব্যাকটার কারণে পোস্টগ্রেসে আপনার ইন পারফরমেন্স ইস্যুগুলো তখন ওইভাবে একটু টেকনিক্যালি হ্যান্ডেল করা লাগে। বুঝতে পারছি। বুঝতে পারছেন? ভাই জি, জি। ডাটাবেস যখন ইয়ে হয়ে যায়, বড় হয়ে যায়, আমার স্টোরেজ যদি কমে, তাহলে স্টোরেজে অ্যাড করলে তো অটোমেটিক্যালি সে ওই মাউন্ট পয়েন্টে নিয়ে নেয়, তাই না? না, মানে আলাদাভাবে তো মাউন্ট পয়েন্টের হিসাবটা হচ্ছে, ধরেন আপনার এলভিএম আছে, এলভিএমে আপনার ওই সিস্টেম অ্যাডমিন ওই এলভিএমের উপরে নতুন ডিস্ক লান অ্যাড করে সে তার মতো করে এলবি এক্সটেন্ড করে আপনাকে দিয়ে দিল, আপনার হয়ে গেল। কিন্তু এটা তো আর সলিউশন না। ম্যানেজমেন্ট বলবো যে আমার এই সার্ভারে তো আমার এত বাজেট নাই, আপনি বারবার এত স্টোরেজ কেন অ্যাড করবেন, তখন সেক্ষেত্রে আপনাকে ওই আলটিমেটলি স্টোরেজ রিক্লেম করতেই হবে একটা ডাউন টাইম নিয়ে। বুঝছেন ঘটনাটা? ব্যাপারটা কি ভাই এটা এরকম বুঝতে অনলাইন করা যায় না? আচ্ছা না না, পরে। এটা অনলাইন করা যায় না, এটা খুবই রিস্কি একটা জব, এগুলো আমরা পরে আলোচনা করবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এই যে ভ্যাকুয়ামের কথা যেটা আপনি বলেছিলেন শুরুর দিকে, তো ভ্যাকুয়াম কি ডাউন টাইম দিয়ে করা লাগে? এখানে ভ্যাকুয়ামের কনসেপ্ট তিনটা, ভ্যাকুয়ামের কনসেপ্ট তিনটা। একটা হচ্ছে আপনার এই ডেড র ফিজিক্যালি যখন রিক্লেম করবেন তখন হবে ভ্যাকুয়াম ফুল, এক্ষেত্রে আপনার ডাউন টাইম লাগে। আর ভ্যাকুয়াম অ্যানালাইজ যেটা, এটা নো ডাউন টাইম। ক্লিয়ার? মানে অ্যানালাইজ আর হচ্ছে ফুলের ভিতর পার্থক্য, যেমন হচ্ছে আপনি এই Full- আমাদের বোঝার জন্য যেটা বলেছেন ডিফ্রাগমেন্টের, ফুল বলতে কি আমরা তখন ডিফ্রাগমেন্টটাকে বুঝবো? এক্স্যাক্টলি, কারেক্ট। দেখেন আমি আর আপনাকে বলি, তাহলে অ্যানালাইজটা কি ভাই? বলতেছি। এটা এবার তো চলে গেছে আরেকটা তো অটো ভ্যাকুয়াম মনে হয় এটা। এগুলো আমরা আরেকটা ক্লাসে একদম ক্লিয়ার বুঝাই দিব। এটা হচ্ছে জাস্ট সিম্পলি এতটুকু বুঝেন, ওকে, যখনই আপনার একটা টেবিল আছে T1, এটার সাইজ 20 জিবি, অ্যাকচুয়াল সাইজ 15 জিবি, আর যখনই আপনার এটা যখন ফুল করবেন, ফুল ভ্যাকুয়াম চালাবেন, ভ্যাকুয়াম ফুল, জি, তখন কি করে সে T1 এর ইন্টু 2 ডিস্ক সাইজ 3 লাগবে, এবং এটা ওই টেবিলটারে পুরা এক্সক্লুসিভ লক করে দিবে। মানে আমার তাহলে 40 জিবি 100% থাকতেই হবে। এক্স্যাক্টলি। এবং কি এই ফুল অপারেশনের সময় আপনি আর অন্য কোনো ওই টেবিলের সাথে কোনো রকম আপনি লেনদেন করতে পারবেন না, এটা ফুল লক হয়ে যাবে, কোনো সিলেক্ট করে চালাতে পারবেন না, একদম পুরো লক হয়ে যাবে। তো এই জন্য এটা ডাউন টাইম ডিক্লেয়ার করে আপনাকে এটা চালাতে হবে ডিউ টু আপনার মেইনটেনেন্স। এটা বলতেছে পোস্টগ্রেস। আরেকটা কোশ্চেন করি, জি। যে আপনি যেমন T1 টেবিলের কথা বললেন, এটা কি প্রত্যেকটা টেবিল ধরে করতে হয় নাকি হচ্ছে ডাটাবেজে আমি পুরাটাই একবারে চালাই দিলাম, না, এটা সে পুরার প্রত্যেকটা টেবিল ধরে করতে হবে, কারণ আপনার ডাটাবেসে যদি 100 টেবিল থাকে, আপনি 100 টেবিল কি চালাবেন? আপনার যেগুলো দরকারি, না মানে 1 বাই 1 হ্যাঁ 1 বাই 1 নিয়ে চালাবেন, নিবে এরকম। 1 বাই 1 চালাবেন, 1 বাই 1 চালাবেন আপনি, 1 বাই 1 ভ্যাকুয়াম ফুল T1। কমান্ডটা হচ্ছে আপনি ভ্যাকুয়াম কমান্ড হচ্ছে এটা, ঠিক আছে? তাহলে একসাথে আপনি ঠিক আছে। ফুল চালাইতেছেন, ফুল চালানোর পর নতুন টেবিল যেটা সে রিক্রিয়েট করছে, সে টু মানে কি T1টার 20 জিবি যেটা আছে এটারে সে পুরোটারে অকুপাইড করে, এটা দিয়ে শুধু সে উইদাউট ডেট টেবল দিয়ে একদম ফ্রেশ স্ট্রাকচার নিয়ে সে আরেকটা টেবিল বানাবে, বানানোর পরে সে পুরোনো ফাইলটা মুছে ফেলবে। এবার নতুন যে ফাইলটা T1 এর তৈরি হয়েছে ওইটা আবার অ্যানালাইজ করে ফেললো, অ্যানালাইজ করলে আপনার স্টেট গ্যাদার হয়ে গেল একসাথে একই কমান্ড। আমি কখন বুঝবো যে আমার টেবিল একটা হচ্ছে ভ্যাকুয়াম করা লাগবে কোনো কোয়েরি অথবা এর মাধ্যমে? এটা আমরা আলোচনা করব একটা Okay. মেইনটেন্সের একটা অলরেডি আমাদের একটা ক্লাস আছে মেইনটেন্সের উপর, ঠিক আছে? এগুলো বিশদ আকার, বুঝছেন? এগুলো জি আমরা ভাই। অবশ্যই আলোচনা করব, কোয়েরি আছে, ভ্যাকুয়ামে কোনটা করা লাগবে, ডেট টাপল কত হয়েছে, রেশিও কতটুকু, সাইজ কতটুকু, এগুলো সব বের করা যায়, বুঝছেন? তখন আমরা জি, জি। ডিসিশনটা নিব।
তাহলে আজকে আমরা এই পর্যন্তই, আজকে অলরেডি 30 মিনিট তো বেশি হয়েছে। আগামী কালকের ক্লাস